বিসর্জনে দেবীর বদন। আমার জীবনে সব অঙ্ক গড়মিল করে দিলেও তার সেই স্মৃতি চিহ্ন যে আমার মনে এক নতুন স্বপ্ন জাগিয়ে দিয়েছে বৌদি। তোমরা আমার কেউ অন্তরটাকে দেখলে না বৌদি। আমি যে তার কাছে চিনতে চেয়েছিলাম, আমি যে তার কল্পনা দেবী প্রতিমা হয়ে তার সব ভুল ভাঙাতে চেয়েছিলাম, কিন্তু তোমরা তার কাছে আমার হারিয়ে দিলে বৌদি। কথা দিচ্ছি বৌদি, তোমাদের ইচ্ছে অনুযায়ী কাঞ্চনকে আমি বিয়ে করব। আমি জানতাম এই কথাটাই একদিন তুই বলবি, কারণ আমি জানি আমার বোন কনভেন্টে পড়া উচ্চ শিক্ষিতা, কাজেই সে কাঁচ আর কাঞ্চনের তফাৎটা ভালো করেই বুঝতে পারে। ঠাকুরজি যখন মত দিয়েছে যত শীঘ্রই পারো ওদের বিয়েটা তুমি দিয়ে দাও। আমি আজই কাঞ্চনের বাবা মায়ের কাছে গিয়ে ওদের বিয়ের ডেটটা ফাইনাল করে নেব। আমি চাই নেক্সট 13 মার্চ ওদের বিয়ের ডেটটা। অসম্ভব, এ বিয়ে হবে না। তুই থাম, আমরা সবাই যখন রাজি আছি তোর কোনো মতামত আমরা গ্রাহ্যই করব না। তোদের সঙ্গে দেবীর বিয়ে হবে। চাইলো নিয়তি তা চাই না দাদা। নিয়তি? হ্যাঁ নিয়তি। দেবীর জীবনে সেই ঘটা দুর্ঘটনাকে কলঙ্কের স্বীকৃতি দিতে কাঞ্চনের বাবা মা দেবীকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করতে অস্বীকার। পুত্রবধূ হিসেবে গ্রহণ করবেন, তার জন্য মোটা টাকা যৌতুক দিতে হবে। না না, সীমার বাইরে গিয়ে যৌতুক? ছি, এই আপনি কি বলছেন? দেবীকে আমি ভালোবাসি, তাই ওকে বিয়ে করার জন্য কোনো যৌতুক নেওয়ার ইচ্ছে আমার নেই। কিন্তু বাবা মায়ের আবদার তো ফেলতেও পারি না দাদা। নিহত সেই সালাহাবা গোবর রাস্কেলটা দেবীকে নষ্ট করে দিয়েছে। তাই নষ্ট করে দিয়েছে একটা বাস্তব বোধহীন ছেলে আবেগ আর আক্রোশে বসে দু ফোঁটা রক্তের স্মৃতিতে লাগিয়ে যদি আমায় নষ্ট করে দেয় আর তাতেই আমি কলঙ্কিনী হই, তা তুমি কি করেছো কাঞ্চন? আর আমার ভালোবাসা আর আমার বিশ্বাসকে নিয়ে তুমি কি আমাকে সর্বশান্ত করে দাওনি? দেবী, ওভাবে কাঞ্চনের সঙ্গে তর্ক করা তোর উচিত হয়নি। এ ব্যাপারে আমি কাঞ্চনের বাবা মায়ের সঙ্গে কথা বলবো, তোরা নিশ্চিন্তে থাক, এ বিয়ে হবে। কিন্তু কাঞ্চনের বাবা মায়ের সে আকাঙ্ক্ষিত যৌতুক তুমি কেমন করে দেবে দাদা? আমি দেবো কেন? আরে আমি দেবো কেন রে বোকা? যার পাগলামের জন্য দেবীর জীবন বিপন্ন হতে চলেছে, যার দেওয়া কলঙ্ক ঢাকার জন্য দেবীর বিয়ের যৌতুকের পরিমাণটা বেড়ে আছে, এত দূর দাঁড়িয়েছে, সেই যৌতুকের সমস্ত খরচ আমি সেই রাস্কেলটার বাবা ওই পুণ্যবত মাস্টারের কাছ থেকেই আদায় করে নেব। কোনো মতে সম্ভব না, টাকা দেওয়ার মতো ওদের ক্ষমতা নেই। থাকলে জেল খাটবে। একটা মেয়ের জীবন নষ্ট করবার মূল্য তো তাকে দিতেই হবে। এই কথাটা আমি তোমায় বলতে চাই কাঞ্চন। ঠাকুরজি তুমি চুপ করো। না বৌদি না, আমি আর চুপ করে থাকবো না। এদেশের মেয়েদের জীবন এখনো বড় বিপন্ন বৌদি। পদে পদে অপমানিত আর লাঞ্ছিত হওয়া যেন এদেশের মেয়েদের জন্মগত প্রাপ্য। নইলে সামান্য একটা ঘটনাকে অজুহাত হিসাবে খাড়া করে এরা আমার মান সম্মান আর জীবনকে নিয়ে রসিকতা করতে পারে। নয় দেবী, আমি তোমাদের অনেক কথা আমি শুনেছি, এবার আমার শেষ কথা শোনো তোমরা। কোন যৌতুক দেওয়া তো দূরের কথা,
আর যদি কাঞ্চন বিনা যৌতুকে আমায় বিয়ে করতে চায় তবুও আমি ওকে বিয়ে করব না। এতে কি বলছিস দেবী? আমি ঠিকই বলেছি সর্দার, যে রাস্কেল তার ভালোবাসার চেয়ে মিথ্যে কলঙ্ককে বেশি মূল্য দেয় আর সেই বিনিময়ে মোটা টাকা যৌতুক আদায় করতে চায়, তাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। আই হেট ইউ কাঞ্চন, আই হেট ইউ, আই হেট ইউ। দেবী শুনে যা, আমার কথা শুনে যা দেবী, আমার কথাটা শুনে যা। এটাই যদি দেবীর ফাইনাল ডিসিশন হয় তাহলে আমিও চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি বৌদি। দেখতে আমি রোগা হলে কি হবে, মালটা আমি খাসা। তাই আদায় করে নেব দেবীর ভালোবাসা। দেবীর শূন্য স্মৃতি যে রাঙাতে আসবে তাকেই কিন্তু রক্তের রাঙা হয়ে এই পৃথিবী থেকে আউট হয়ে যেতে হবে। আউট। ইট ইজ মাই চ্যালেঞ্জ। এটা তোমার ঠিক কথা নয়। ঠাকুরজি তো তোমার কাছেই ধরে পারবো রাখতে না চেয়েছিল, দিদি। তুমি নিজেই তাকে ধরে রাখতে পারলে না। আর বোধহয় মাকে ধরে রাখতে পারবো না। আজ ডাক্তারও বলেছে আজই মাকে অপারেশন করতে হবে, তাই তো আমি সেই টাকাটা নিয়ে তোর কাছে এসেছি। তুই একটু দাঁড়া ভাই, আমি এখনই টাকাটা নিয়ে আসছি। ওগো ঈশ্বর, তুমি আমার মাকে বাঁচিয়ে দাও দয়াময়। আমার মায়ের যদি কিছু হয়ে যায়, আমি তো বড় একা হয়ে যাবো। কিন্তু মায়ের চিকিৎসার এত টাকা ঋণ আমি এক মাসের মধ্যে পাবো কোথায়? কোথায় পাবো? যেখান থেকে হোক যেমন করে আমার চাই 50,000 টাকা। এই নে ভাই, এতে 50,000 টাকা আছে, তুই শীঘ্রই এখান থেকে চলে যা। যাচ্ছি দিদি, আমি এখনই যাচ্ছি। কিন্তু মনে রাখিস, এক মাসের মধ্যে ওই টাকা তোকে ফেরত দিতে হবে। তুই ভাবিস না দিদি, আমি এক মাসের মধ্যেই। মন্দিরা, এই যে বলি ব্যাপারটা কি? আমার আলমারির দরজা খোলা আর তার ভেতর থেকে একটা 50,000 টাকার বান্ডিল উঠাও। সর্বনাশ, তাড়াহুড়োতে আমি আলমারি লাগাতেই ভুলে গেছি। কি মোহন, তুমি কখন এসেছো? ও অনেকক্ষণ আগে এসেছে। যা ভাই, তুই বাড়ি ফিরে যা। হ্যাঁ আমি যাচ্ছি দিদি। দাঁড়াও, আমার ব্যাগটা দেখি। না ওর ব্যাগে কিছু নেই, ওকে যেতে দাও। দেখাই কি? এই তো সেই টাকার বান্ডিল। ও রাস্কাল, তোমাকে আজ আমি পুলিশ বল রাস্কাল। ওর কোনো দোষ নেই গো। বল রাস্কাল। আমি তোমার আলমারি থেকে ওই টাকা ওকে বের করে মায়ের অপারেশনের জন্য দিয়েছি। তবে তুই আমার টাকা চুরি করেছিস? বল, তোকে আজ আমি খুন করব। কেন আমার টাকা চুরি করেছিস? বল। আমার দিদি আপনার টাকা চুরি করেছে, আমি করেছি, আপনি আমায় পুলিশে দিন। হ্যাঁ দিতাম, কিন্তু তুমি আমার স্ত্রীর ভাই, শুধুমাত্র এই কারণে তোমাকে আজ আমি ক্ষমা করে দিলাম। কিন্তু দ্বিতীয়বার যেন এ বাড়িতে তোমার ছায়া না পড়ে, কথাটা মনে রেখো। আমি চললাম রে দিদি। তবে যদি কোনোদিন তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারি তবেই আসবো, নইলে এটা আমার শেষ আশা। মোহন ভাই, তোমাদের মা মারা গেছে। তিনি মা মরে গেছে। আসবে না আসবে না দুঃখিনী মা মরে গেছে আসবে না আসবে না
পয়সা, আরে অলরেডি ধরা দিয়ে ওই পয়সা আছে। আমার তো এই যে এতদিনে তোমাকে এখানে এনে তুলেছি, এই এতদিনে তুমি কি কাজের কাজটি করতে পেরেছো শুনি? রোগী সেজে ভালো মন্দ গিলছো আর রাজার হালে ঘুরে বেড়াচ্ছো। বলি ভবিষ্যতের ভাবনা কিছু ভাবছো? ভবিষ্যতের ভাবনা কি ঝরো না, আমাকে ভবিষ্যৎ বানানো লেগেই তো তোমাকে সাথ আমারও না। ছাই, এই তো সেদিন বললে হাঁদারামটাকে পাগলা কাটতে পাঠানোর চাল প্রায় রেডি, কিন্তু কই চাল তো তোমার বেচাল হয়ে গেল। শালা এই জন্যই লোকে কয় মাইয়া মানুষের দোষ আটকা পুরো কাঁচা হয় না। মানে তোমাকে মাথায় বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধি দিয়ে কোনো ধার নাই। আরে বাবা, একটা কামের জন্য অন্তত 5টা চাল চালতে হইব। কোন চালটা বাঞ্চল হইব আবার কোনটা সফল হইব কেউ কইতে পারে না। অত শত আমি বুঝি না বাবু, আমার টাকা চাই, অনেক টাকা। যে টাকার লোভ দেখিয়ে তুমি আমায় ফাঁসিয়েছিলে। এখন বুঝছি, শালা আমি নিজেই পয়সা গেছি। কি বললে? না মানে এই তোমাকে মধ্যে যে একটা লোভের হায়না বাসা বাঁধা আছে না, সেটা আমি অনেক আগেই বুঝেছি। এই জন্যই তো তোমাকে আমার বড় দরকার ছিল। এই আমাকে মধ্যে না একেবারে রাজ্যটা মিল চলো না। রাজ্যটা মিল হইব না। আরে বাবা হইব না। এই যেমন ধর না আমি শালা যাতে খচ্চর, তো তুমি হইলে গিয়া স্বভাবে খচ্চর। আরে নইলে কি কেউ নিজের ভাই আর ভাই বয়ের সর্বনাশের চিন্তায় মাথা ঘামায়। ওদের সর্বনাশ না করলে আমার পৌষ মাস আসবে কেমন করে? তুমি চাল চালাও, আরো বুদ্ধি করে চাল চালাও। যেমন করে হোক দাদার সর্বনাশ করে তার সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় নিয়ে আসতে হবে। তারপর আমরা দুই রাজ্যটক ছাড়তে ঢোল বাজাতে বাজাতে গাইব, বলা হরি বল হরি বল, বলা হরি বল। ফেসে গেল মানিক চাঁদের ঢোল। এই কি রে বাবা, এই যে দেখছি গিরগিটির বংশধর, দুটো রূপ বদলালো, এই যে বহুরূপীকে হার মানায়। কি বলি বাবা? যত একই অঙ্গে কত রঙ্গ, না জানি কীট না ভুজঙ্গ। এই পাগলা যা দূর হয় এখান থেকে। তিষ্ট তোমার ফাঁস ফাঁসাইটা একবার যাচাই করে দেখি, ওতে শুধু ছবল আছে না সঙ্গে গরলও আছে। শালা এটা পাগলামি করানোর জায়গা নয়, যা ভাই এখান থেকে ভাগ। যাবো তার আগে তুমি যতবার টিক টিক করবে আর কতটা ঠিক আর কতটা বেঠিক দাঁড়িয়ে যাই। কি বললে পাগলা? যতই তোমরা সাধুতার আড়ালে নিজেদের শয়তানি চেহারাটাকে লুকিয়ে রাখো না, মহাকালের আয়নায় একদিন তোমাদের আসল চেহারাটা ফুটে উঠবে। তোর কি রে মরা, তুই কেন উপযাচক হয়ে আমাদের জ্ঞান দিতে এসেছিস? আমি তোমাদের সাবধান করে দিয়ে যাচ্ছি। ওই, তুই আমাদের কি সাবধান করবি রে পাগলা? ভাবের ঘরে চোর ঢুকে পড়েছে গিরগিটি মশাই, তাই তোমাদের কুকর্মের গোপন কক্ষ দিয়ে এক অদৃশ্য ছিদ্র দিয়ে সত্যের আলোটা ঢুকে পড়েছে। এই চুপ শালা। এই সত্যি করে কে বড় তুই? আরে কি আমাদের গোপন সত্য? নিজের বুকে হাত রেখে স্মরণ করে দেখো তো, স্বার্থের ভয়ে কোন সত্যকে তোমরা গোপন করতে চাইছো? পদের লোভে কোন বিশ্বাসকে তোমরা খুন করতে চাইছো? তোমরা বেঈমান, বিশ্বাসঘাতক, তোমরা খড়ি। এইবার তোরে খুন করে দাও। আমরা সত্যিকারে খুনি শাসবরের শালা। কারণ তোমাদের গোপন সত্য যে মিথ্যে ভিতের উপর দাঁড়িয়ে আছে, আমি নাড়িয়ে দিয়েছি। যে মুখোশের আড়ালে তোমাদের শয়তানি চেহারাটা লুকিয়ে রেখেছো, আমি ছেড়ে ফেলেছি। আর তোমাদের নিস্তার নেই, তোমরা সাবধান। এই কি করলি বাংলা? তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়ি যেছে। কে ওই লোকটা?
ও কি সত্যই পাগল না অন্য কেউ? এই ছোড়ো না, এই ছোড়ো না, তুমি তোমাগো কাম কইরা যাও আর আমি করি আমাগো কাম, কিন্তু খুব সাবধান। সর বলতেছে ভূত এসে বেড়াচ্ছে, এই কথাটা জানা কেউ জানতে না পারে। কেউ কোনোদিন তা জানতে পারবে না, আর যেদিন পারবে সেদিন সব কিছু শ্মশান হয়ে যাবে। কি শ্মশান হয়ে যাবে পিসিমা? না কিছু না বাবা, আমি তো আমার নিজের কথাই ভাবছি। আমার ওই পঙ্গু স্বামীটার জন্য সংসার করার স্বপ্ন বোধহয় শ্মশান হয়ে যাবে রে হিদু। পিসিমা ছি, এমন কথা বলতে নেই, পিসেমশাই শুনলে ভীষণ কষ্ট পাবে। ওর জন্য তো আজ আমার জীবনটা নষ্ট হতে চলেছে। সেদিন দাদার কথা মেনে ওকে না যদি বিয়ে করতাম তাহলে বোধহয় এভাবে আমার জীবনটা নষ্ট হতো না। হের যে আমি যদি বিধবা হয়ে যেতাম। পিসিমা, এই কথাটা তুমি বলতে পারলে? বলতে আমি চাই না বাবা, কিন্তু তোদের কষ্ট দেখে না বলে যে পাচ্ছি না। আজকের এই দুদিনের বাজারে একটা মানুষকে বসিয়ে খাওয়ানো মুশকিল, অথচ আমি নিজেই একটা বেকার পঙ্গু মানুষটার দায়িত্ব জোর করে তোদের ঘাড়ে তুলে দিচ্ছি। আমার মনে কি কষ্ট তা তোকে বোঝাতে পারবো না, ইদু বোঝাতে পারবো না। সেই কষ্টটাকে সমানভাবে ভাগ করে নয় তো মানবিকতা। দাদা ওরে, আজ তোর দুঃখে যদি আমার চোখে জল না আসে তাহলে কিসের আমি বড় ভাই, দাদা! কিসের তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক? দাদা ওরে, তুই শুধু আমার বোন নস, আমার সন্তানের মতো, তাই তোর সব দায়িত্ব তো আমার। তাই তাই আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার সম্পত্তির অর্ধেক তোর নামে লিখে দিয়ে আমি তোদের ভবিষ্যৎ গড়ে দেবো। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই গড়বো দাদা, তার জন্য অর্ধেক নয় পুরো অংশটাই আমার চাই। কি ভাবছো পিসিমা? আরে না মানে আমার সম্পত্তির ঝামেলা কেন, আমার দাদার আশীর্বাদ ছাড়া চলো না, আর কিছু চাই না বাবা, আর কিছু চাই না। কাঁদতে কাঁদতে চলে গেল কেন বাবা? ও বড় অভিমানী রে, দেখিস আমার অবর্তমানে যেন ওদের কোনো অসুবিধা না হয়। সেসব নিয়ে তুমি চিন্তা করো না বাবা, কিন্তু একটা বিষয় আমার খুব চিন্তা হয়, দাদা ওদের দু চোখে কাউকে দেখতে পারে না। দেখলে ওর মাথায় আগুন জ্বলে ওঠে আর প্রচন্ড আক্রোশে চিৎকার করে বলতে থাকে, কি হয়েছে নন্দদা, কি হয়েছে এমন চিৎকার করি ছুটে আসলি কেন? কে, কে? সাহেব বলে আপনারা আমায় লজ্জা দেবেন না, আমি বাংলার বধূ হয়ে আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। তুমি এখান থেকে চলে যাও ম্যাম সাহেব, আমি কারোর ধাবি হব না, তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। স্বামীর ঘরে এলে স্ত্রীর কোনো ক্ষতি হয় না গো। স্বামী আপনি কাকে ভাবছেন? যে আমার সিঁড়িতে প্রথম সিঁদুর পরিয়ে দিয়েছে তোমার দাদা। শোনো, কথা শোনো মা, আবেগের বসে আজ যা করতে চলেছ সেটা হবে তোমার জীবনের সবচেয়ে ভুল, কারণ শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় আমার ছেলে তোমার কোনোভাবে যোগ্য নয়। আমি আমার শিক্ষা দীক্ষা দিয়ে আমার স্বামীকে যথাযোগ্য করে তুলবো। না। আপনি আমার শিক্ষা দিয়ে তুমি এখান থেকে চলে যাও বলছি। বাবা, বাবা, মামা, তোমরা আমার বড় ভয় করছে। ওরা জানতে পারলে না আবার আমাকে মারবে। আমি চলে যাবো। ভাই, ওরা আমাকে তুলে দিতে পারলাম। শুনলেন তো, আপনাকে দেখে আমার দাদা কেমন আতঙ্কে শিউরে উঠছে। অনুরোধ করে বলছি, আপনি এখান থেকে চলে যান, চলে যাও ম্যাম সাহেব, এখান থেকে চলে যাও। না, আমার বৌমা কোথাও যাবে না। মা যখন আমার এই হালাগোবা ছেলেকে মেনে নিয়ে আমার এই মাটির কুটিরে এসেছে,
তার অমর্যাদা আমি হতে দেবো না। মাকে আমি আমার পুত্রবধূ হিসাবে বরণ করে নেব। বাবা এ তুমি কি বলছো? কর, আজ আমার বহু আনন্দের দিন। আমার খেপা ছেলে লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে। আমার ছেলের দেওয়ার স্বীকৃতি সবার কাছে কতটা গ্রহণযোগ্য হবে আমি জানি না, তবে আজ আবার আমি তোমাদের নতুন করে বিয়ে দেবো। ওরে কে আছিস, ছাগ বাজা, উলু দে। আমার খাপা ছেলে লক্ষ্মী প্রতিমার মতো বউ হয়েছে, বউ হয়েছে। কথা শোনো, এভাবে পাগলামি করো না। সরে যাও মন্দিরা, আজ আমি ওদের সব কটাকে গুলি করে মারবো। না গো না, ঠাকুরজি একটা ভুল করেছে বলে তুমি কেন আরেকটা ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছ? ভুল দাবি করেনি, ওকে ভুল করতে বাধ্য করা হয়েছে। যে তো শিশু নয়, যে সিদ্ধান্ত সে নিয়েছে নিশ্চয়ই ভালো মন্দ যাচাই করে নিয়েছে। একটা ভাবা গোবা ছেলেকে স্বামী হিসেবে মেনে নিয়ে সে যদি সুখী হতে পারে তাহলে তোমার অসুবিধাটা কোথায়? ও এইবার বুঝেছি, দেবী এত দূর এগোনোর সাহস পেল কোথা থেকে। না তুমি তোমাদের মধ্যে কেউ সাহস এবং যুক্তি দিয়ে দেবীকে এই কাজ করিয়েছে, নইলে দেবীর সাহস হতো না একেবারে বউ সাথে শখের শ্বশুর বাড়ি যেতে। তুমি বলো কে সে? কার যুক্তিতে দেবী আজ রায়বাড়ির সম্মানকে ধুলোয় মিশিয়ে দিল? তোমার না স্বরূপে? কি করছো? ওদের গুলি পড়ে আছে, যে কোনো সময় আগুনে পড়ে যেতে পারে। আমার জীবনে যা দুর্ঘটনা ঘটে গেছে সে তো তার কাছে অতি সামান্য। এখনো বলো দেবীকে ভুল বুঝিয়ে কে কাজ করিয়েছে, নইলে তোমাকে আমি। দাদা, বৌদির উপরে বন্দুক বাগিয়ে বীরত্বটা নাই বা দেখালে দেবী খেলার পুতুল নয় যে তাকে যেমন খুশি নাচাবে। এই বন্দুকের সামনে আমি সবাইকে নাচাবো, তাই ওই পুণ্যব্রত মাস্টারের কাছ থেকে দেবীকে ছিনিয়ে এনে আমি কাঞ্চনের সঙ্গে আবার তার বিয়ে দেবো। অসম্ভব! এ কখনো হতে পারে না, আমি হতে দেব না। তাহলে ভাই বলে তোকে কখনো আমি ক্ষমা করব না। আচ্ছা, তোমরা কি দুজনে পাগল হয়ে গেলে? পাগল আমি হইনি, তবে তোমরাই বোধহয় আমাকে পাগল করার জন্য উঠে পড়ে লেগেছো। তুমি আমার স্ত্রী, কোথায় তুমি আমাকে সাপোর্ট করবে, তা না করে ওর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে কথা বলছো। দাদা, হ্যাঁ বলবো, পক্ষ বিপক্ষ বিচার নয়, ন্যায়ের পক্ষ নিয়ে চিরকাল আমি অন্যায়ের প্রতিবাদ করে এসেছি এবং আজও তাই করব। হ্যাঁ হ্যাঁ, সে তো করবে। আজকাল আমি লক্ষ্য করছি আমি যেটা করছি সেটা তোমার অন্যায় বলে, আর ও যেটা করছে সেটাই ন্যায়। আজকাল তোমার কাছে আমার চেয়ে ওর মূল্য বেশি হয়ে যাচ্ছে। সে তো হবে। মনে যদি অন্ধকার থাকে, চোখের সামনে হাজার আলো থাকলেও শুধু আঁধারি দেখবে দাদা, আঁধারি দেখবে। কে বললি? একটা কথা মন দিয়ে শুনে রেখো দাদা, আমার প্রতি বৌদির স্নেহ মমতা তোমার কাছে আদিক্ষেতা হলেও সেটা আমার কাছে স্বর্গের পবিত্রতা, ঠাকুরপো, যে পবিত্রতা শুধু অন্তর থাকলে অন্তর দিয়ে অনুভব করা যায়। ঠাকুরপো, ঠাকুরপো তুমি আমি দুঃখ পাইনি বৌদি, আমি দুঃখ পাইনি, বরং এই দাদার মানসিকতায় ভীষণ লজ্জা পেয়েছি। যে লজ্জাটুকু দাদার মনে বিন্দু মাত্র নেই বলে আজ তোমার আমার সুন্দর সম্পর্কের মাঝে একটা ব্যবধান সৃষ্টি করতে চাইছে বৌদি। তা তুমি কোনোদিন পারবে না দাদা, কোনোদিন না, কোনোদিনও না। ছি ছি, এভাবে কেন ঠাকুরপোর মনে তুমি আঘাত দিলে? আঘাত তোকে দিতে চাইনি আমি মন্দিরা, কথাটা আমি তোমাকে বললাম, অথচ লাগলো গিয়ে ওর বুকে। কিন্তু কেন, কোন সম্পর্কের টানে তোমাকে আঘাত করলে ওর চোখে জল আসে? কোন সম্পর্কের জন্য আমার চেয়ে ওর মতামতের মূল্য তোমার কাছে বেশি মূল্যবান? এটা আমার মুখ থেকে না শুনে নিজে যাচাই করে নিও। কি বলো? চোখ দিয়ে যা দেখা যায় তা যেমন সব সময় সত্যি হয় না, যেমন মন দিয়ে যা অনুভব করা যায় তা সব সময় সঠিক হয় না। তাই বলছি, যা দেখবে চোখ আর মন দুটো পরিষ্কার রেখেই দেখবে। মন আমার পরিষ্কার আছে মন্দিরা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তোমাদের মনে একটু একটু করে
ময়লা জমতে শুরু করেছে। সোনা সাবান দিয়া ওই মহিলাটারে সাফ করে দিন রায় মশাই। উনি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী স্যার। দেবীর সম্বন্ধে বেশ কিছু গোপন তথ্য উনি আমাদের জানেন, তাই উনাকে আমি আপনার কাছে নিয়ে এসেছি। কিন্তু কি ওর পরিচয়? পরিচয় আমাগো একটা নয় রায় মশাই। দরকার পড়লে যখন তখন আমি আমাগো পরিচয় পাল্টাইয়ে ফেলি। আপাতত আমাগো পরিচয় আপনাকে সৈতুর ওই পুণ্যব্রত মাস্টারের বোনাই। পূর্ণব্রত মাস্টার যে আমার শত্রু, এ কথা তোমাকে কে বলেছে? হায় রাম, কয় কি আপনাকে বহিনটারে ফুসরাইয়া লইয়া গিয়া যে নিজের হাবা গোবা পোলাটার গলায় ঝুলা দেয়, সে আপনাকে সৈতুর হইব নাকি মিত্র হইব? যা বলছেন সবকিছু ভালো মতো জেনেই বলছেন তো? আরে ভাই, বেশি কিছু জানবার দরকার নাই। কানের কাছে দিন রাত যা শুনছি আমি তো তাই কইছি। কি শুনেছো তুমি? ওই খেপাটার সাইতে আপনাকে বইনের বিয়াটা একটা লোক দেখানো ব্যাপার। আসল কথা হইলে গিয়া ওই পুণ্যব্রত মাস্টারই আপনাকে বইনের ভোগ করিতে চায়। এ রাস্কেল! চালান, গুলি চালান, চালান। আমারে শেষ করলে যদি আপনাকে বইনের জীবন রক্ষা পায় তো চালান, গুলি চালান। আমার কাছে একটা কচি মাইয়ার জীবন জৈবনের চাইতে আমার এই জীবনের দাম একেবারেই মিনিমাম। তারপরে সংবাদ বলো। সংবাদ নয়, বলুন দুঃসংবাদ। দুঃসংবাদ? আপনাকে বইনটারে ভোগ করণের পর ওই পুণ্যব্রত মাস্টারই তারে কোথাও বিক্রি করে দিবার সাকে তাহলে কেমন করে দেবীকে বাঁচানো যাবে? উপায় একটা আছে। হ্যাঁ, আপনারা যদি আমারে ভরসা করেন আর কিছু খরচা করেন তো আমি সব কিছু ঠিক করে রাখবো। হ্যাঁ, আপনি কি করবেন মশাই? আপনি তো নিজেই ভালো মতন দাঁড়াতেই পাচ্ছেন না, রোগের ভারে আপনার সারা শরীর কাঁপছে, তাই কোন ভরসায় আপনার কথায় আমরা খরচ করবো? হ্যাঁ, তাই তো। তাই নাকি? শোনেন ভাইয়া, কেষ্ট ঠাকুরের অনেক রূপের মধ্যে একটা গোপন রূপ ছিল, যেটারে কয় বিশ্বরূপ। দরকার পড়লে তবে সেই রূপটা প্রকাশ করত। তেমনি আমারও একটা বিশ্বরূপ অর্থাৎ বহিরূপ আছে ভাইয়া। আর সেটা হইল গিয়া এবার বুঝলাম তো আমি শালা কোন মা। ভিজা বেরোল সাইজা করলেও আসলে ভিতরে একটা বক পোষা রাখছি। আর আমিও ঠিক তোমার মতন একজনকে খুঁজছিলাম। তোমার মতো বহুরূপীকে যখন কাছে পেয়েছি, ওই পুণ্যব্রত মাস্টারকে ঠিক আমি জব্দ করতে পারবো। আর সেই সঙ্গে হবে দেবী উদ্ধার। তবে এসো, আজ আমরা তিন মূর্তি অনেক লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাই সাফল্যের সন্ধানে। ফেলে দাও। ঢালবে তো নাকি? কি পাগলামি করছো? আজ তোমার ফুলসজ্জা এই ঘরে তুমি আর বৌদি বড়ি পাশাপাশি থাকলে বৌদি বড়ির সঙ্গে কত কথা। ওরে বাবা, আমি পারবো না। মেমতায় বদ্ধ লাগি। মেম সাহেব বলতে নেই দাদা, বলো বউ। দেখ, আমার লজ্জা পাবে না? আরে বোকা, লজ্জা তো বৌদি পাবে, আর বৌদির সব লজ্জা ভালোবাসা সোহাগ দিয়ে তোমাকে ম্লান করে দিতে হবে। ভালোবাসা বৌদির সঙ্গে কিন্তু একদম পাগলামি করবে না। সে যখন যা বলবে মন দিয়ে শুনবে, আর বৌদিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবে। কেমন? কেমন করলে ভালো বাঁধবো ভাই? তুই আমায় শিখিয়ে দিবি? হাই ঈশ্বর, একে শিখিয়ে দেওয়া যায় যে মেয়েটা তোর আবেগের বসে একটা হবা গোবর ছেলের সঙ্গে ঘোর পালতে এসেছে, সে কি পাবে হয়ে বল? সে কি পাবে? সে কি দিয়ে থাকবে এখানে?
তোমার তোকে দল, তুমি বুঝি কাঁদছ? ভাই তুইও বুঝি কাঁদছিস? কাঁদবো কেন? আজ তো আমার আনন্দের দীর্ঘ, সেই ছোট্ট থেকে যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তার আজ বিয়ে হলো, লক্ষ্মী প্রতিমার মতো বউ হলো। আমি আমি কাঁদবো, আমি কাঁদবো কেন? ওই ওই দেখো বৌদিমণি আসছে, যে ভদ্র ছেলের মতো ভালো হয়ে দাঁড়াও। আমার ভালো ভয় করতে গো। মেম সাহেব, মেম সাহেব আমায় আহ! না তো। তোমাকে আমি মেম সাহেব বলতে না বলেছি না, বউ বলতে বলেছি না? না না, আমি পালবো না, পালবো না, পালবো না। তুমি কি বলবে? আমি বললাম তোমার মতো বৌদিমণি বলবো। না, তুমি বউ বলেই ডাকবে। বৌদি মনে মনে ডাকলে বৌদি কিন্তু সত্যি সত্যি রাগ করবে। সত্যি? আমি বললাম আমি বউ বলেই ডাকবো, বলবো বউ, ও বউ, বউ। থামলে কেন? ডাকু, আবার ডাকু। না না। বৌদি, ভাগ্যের দোষে আজ তোমার জীবনে যা ঘটে গেল, তার জন্য যেন তুমি আমার দাদাকে দায়ী করো না। আমি জানি দাদা আমার শিশুর মতো সরল, সহজ, নিষ্পাপ। হয়তো সে অনেক কিছুই জানে না। এই দাম্পত্য জীবনের মানেটাই হয়তো সে বোঝে না। বৌদি, তুমি তুমি দাদাকে তোমার মনের মতো করে গড়ে নিও বৌদি, মনের মতো করে গড়ে নিও। তার জন্য তোমরা চিন্তা করো না ঠাকুরপো। আমি আমার স্বামীকে আমার মনের মতন গড়ে তোলার চেষ্টা করব। তুমি পারবে গো বৌদিমণি, তুমি যে দেবী গো বৌদিমণি, তুমি যে দেবী। তোমার মতো দেবী শুভশক্তি বলবো, আমার খোকা ভাবো আমার নন্দদা, একটা নূতন জীবন ফিরে পাবে গো বৌদিমণি, একটা নূতন জীবন ফিরে পাবে, নূতন জীবন। নন্দদা, নন্দদা, তুমি যেও না, নন্দদা। আমার বড় ভয় করছে নন্দদা। কিসের ভয় তোমার? ফুলের ডাল ঘলে প্রণাম করতে হয় বুঝি? দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও, আমি বললাম তোমায় একটা প্রণাম করি। ও কাজ করতে নেই, ওতে যে আমার পাপ হবে। আর তুমি যে আমায় প্রণাম করলে, এতে বুঝি পাপ হবে না? না, এতে আমার পুণ্য হবে। এসো আমার কাছে এসো। এই মধুরা আমার ফুল সোজা, হেই মায়ারা শুধু তোমার আমার। এই মধুরা আমার ফুল সোজা, হেই মায়ারা শুধু তোমার আমার যে বড় ভয় করছে গো, যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়। কেউ জানতে পারবে না, তুমি শুধু তোমাগো কামটা সারো, আর তারপর আমাগো কাম আমি ঠিক সাইরা নিব। মানে বলছিলাম আজ ফুলসজ্জার দিনে এই কাজটি না করলে চলতো না। আজই তো মোক্ষম সময় ছিল না, চারিদিকে সমস্ত প্ল্যান রেডি করা আছে। সময় মতো সব কাম সারতে না পারলে সব প্ল্যান ভেস্তে যাবে। যাও 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 যাও, জলদি যাও, জলদি যাও। যাচ্ছি যাচ্ছি, তবে যা করবার সব সাবধানে করে কিন্তু। আর জয় মা দুর্গা 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 দুর্গা। ভয় নয় ছলনা,
তোমাকে ভাইপো ওই হাঁদারামটি লগে একটু ব্যথা লাগতাছে, আরে কিছু তো পাইতে হইলে কিছু তো ছাড়তে হইব সরনা। তবে আমি সরি নয়, আর সরতেও ভালোবাসি নাই, শুধু পাইতে ভালোবাসি। ওহে মানিক চাঁদ, ফেলারে তোর ফল। আমায় তুমি ক্ষমা করবো, না বুঝি আমি তোমায় অনেক আঘাত দিয়েছি। হ্যাঁ, না বুঝি আমি তোমায় অনেক আঘাত দিয়েছি। এবার তুমি ঘুমাবে, চলো আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। না না, তুমি ঘুমাবে দাদা, আমি বললাম তোমার মাথায় হাত বুলিয়ে দেবো, কেমন? হাঁদারাম, বাবা হাঁদারাম, দরজা খুল বাবা, তাড়াতাড়ি দরজা খুল। কি বলো তবু? পিসিমা, দাঁড়াও, আমি দরজা খুলছি। তোমার পিসেমশাইয়ের অসুখটা বড্ড বেড়েছে মা, কি যে হবে কে জানে, তাই ডাক্তার ডাকতে যাওয়ার জন্য আমি হাঁদারামকে ডাকতে এসেছি। কোথায় অদ্ভুত বেলাতে তুই কিচ্ছু ভাবিস না, আমি এই এক্ষুনি ডাক্তার ডাক্তার। কিন্তু কিন্তু এত রাতে তুমি কোথায় ডাক্তার আনতে যাবে? তুমি কিচ্ছু ভেবো না বল, আমি যাবো আর আসবো, তুমি ততক্ষণে এই পৃথিবীর থাকবি না, গল্প করলো কেমন? আমি যাবো আর আসবো, যাবো। এ কি? এই যে সত্যি সত্যি চলে গেল। যাক না বৌমা, ও তো এক্ষুনি ফিরে আসবে, তুমি ততক্ষণে একটু ঘুমিয়ে নাও, আমি আবার গিয়ে দেখি তোমার পিসেমশাই কেমন আছে। তুমি না বললে কি ঘুম আসে পিসিমা? আজ যে আমার জীবনে এক স্বপ্নময়ী রাত। এই রাতে স্বামী পাশে না থাকলে কি কারোর ঘুম আসে? না না, আমি ঘুমাবো না, আমি তার জন্য অপেক্ষা করব। আমাগো শিকার একটু একটু কইরা আগায় আসতাছে। ওহে মানিক চাঁদ, শিকড়টারে শক্ত কইর বল। তোমার বলো খুব কষ্ট হতে পিঠে মাথায়, একটু দাঁড়াও, এই আমি ডাক্তার ডাকতে চললাম। ডাক্তার নয় বাপ, তুই ভগবানের ডাক। কে যেন কোথায় আত্মনাদ করে এলো? না না, এ হতো আমার মনের ভুল। খোকা বাবা, একটা চাপা আর্তনা, একটা চাপা আর্তনা, আর সেই চাপা আর্তনা শুনে আমি ঘুম থেকে উঠে দেখি তোমাদের ঘরের দরজা খোলা। খোকাকে দেখছি না কেন মা? সে তো কিছুক্ষণ আগে ডাক্তার আনতে গেছে বাবা। কেন, কার কি হয়েছে? পিসিমা এসে বললেন পিসমশাই ওষুধটা খুবই বেড়েছে, আর সেই জন্য আমার স্বামীকে এত রাতে ডাক্তার আনতে পাঠালেন। কিন্তু ওদের ঘরের দরজা তো বন্ধ, আর সেটা তো আমাকে জানাতে পারতো, আর নাহলে হৃদয়কে পাঠাতে পারতো। ছড়ো না। কি হলো মামা, এত রাতে তোমরা সবাই এভাবে চিৎকার করছো কেন? আরে মানিকের নাকি রাত্রে অসুখটা বেড়েছে, সে কথাটা তো আমাকে জানাতে পারতো, বা তোকে ডাক্তার ডাকতে পারতো। পিসে মশাইয়ের অসুখ বেড়েছে? কি হয়েছে দাদা, এই কাঁচা ঘুমে তুমি আবার আমায় তুললে কেন? সারাদিন খাটাখাটির পর একটু সবে ঘুমটা ধরেছিল। মানিক কেমন আছে? শুনলাম তার অসুখটা নাকি বেড়েছে। কে বলেছে কথা? গিয়ে দেখে এসো না কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে। অসুখ বাড়লে কেউ অমন করে নাক ডেকে ঘুমোতে পারে? আপনি কি বলছেন? আপনি একটু আগে এসে বললেন পিসমশাই ওষুধটা খুবই বেড়েছে, সেই জন্য আমার স্বামীকে এত রাতে ডাক্তার আনতে পাঠালেন। ও মা, এসব কি কথা? তুমি কি জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি বাপু? আমি আবার কখনো তোমার কাছে এসে এসব কথা বলছি? পিসিমা, আপনি কি বলছেন? একটু আগে তাকে ডেকে নিয়ে গিয়ে এখন কিনা অস্বীকার করছেন? আরে বাবা,
আজ তোমাদের ফুলসজ্জা, তোমাদের শুধু শুধু ডাকতে যাবো কেন বাপু? দাদা, এসব বৌমা কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না, তবে খোকা গেল কোথায়? আমার বড় ভয় করছে, আমার মনে হয় উনি খুব বিপদে পড়েছে। না বৌদি না, এখনই তুমি এমন কথা বলো না বাবা। এর মধ্যে মনে হয় নিশ্চয়ই একটা রহস্য আছে। আমার দাদাকে এখনই খোঁজ করা দরকার। আমারও মনে হয় খোকা কোনো ষড়যন্ত্রের শিকার। আজকে ষড়যন্ত্র জানো, তা ভেঙে আমরা খোকাকে উদ্ধার করে আনবো, উদ্ধার করে আনবো। খুঁজছি আমি একটা এমন মানুষ খুঁজছি যার বাহিরে টাইস পাওতের মতো কঠিন, কিন্তু ভিতরটা ফুলের মতো নরম, যে অন্যায়ের মোকাবেলায় বাঘের মতন হিংস্র। কোথায় পাই এমন মানুষ? কে রে? এমন করে তুই কি খুঁজছিস? শিয়াল! কই, কোথায়? এই তো আমার চোখের সামনে, তখন থেকে আমি একটা মানুষ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু একটাও মানুষ চোখে পড়ে না। এই শুধু নেকড়ে আর হায়নার। আর হবেই না কেন, হবেই না কেন? মানুষ আর মানুষ, জন্তু জানোয়ারের বাহার। জন্তু জানোয়ার? একে বলছিস পাগলা? বুঝতে পারলে না ভাইয়া? তাহলে বুঝিয়ে বলছি শোনো। আগের দুনিয়ায় মানুষের চেয়ে জানোয়ারের সংখ্যা ছিল অনেক বেশি। কালের বিবর্তনে জানোয়ারের সংখ্যা কমতে কমতে একেবারে এক ভাগ থেকে একেবারে 3 ভাগে উঠে গেছে। এখন প্রশ্ন হলো, ওই 2 ভাগ মানুষ এলো কোথা থেকে? তাই তো, এলো কোথা থেকে? ওই যত পরিমাণ মানুষ পড়েছে, ঠিক তত পরিমাণে জানোয়ারের আত্মা এসে এই মানুষের সমাজে ঢুকে পড়েছে। তাই তো এই মানুষ সমাজে আজ এত জানোয়ারের ছড়াছড়ি। ওরা ওদের প্রাসবিক প্রবৃত্তি দিয়ে মানুষ সত্যটাকে খুন করছে। আর এই সমাজটাকে জঙ্গল বানাতে চাইছে। ওদের সাফ করবার জন্য আমি একটা সত্যিকারের মানুষ খুঁজছি, সত্যিকারের মানুষ। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেল। কি বিদিকিছি! এটা আবার কে রে বাবা? দেখ তো পাগলা, এটা কোন জাতের শিয়াল? খ্যাক শিয়াল না পাতি শিয়াল? এটা শিয়াল না, এটা একটা গাধা। ভুল করে বাঘিনীর গোয়ায় ঢুকে পড়েছিল, এর এই অবস্থা। তুমি বাঘিনীর গুহায় ঢুকেছিলে? তুই শালা, বাঘিনীর গুহা কোথায়? আমি তো গোয়াল ঘরে ঢুকেছি। আরে গোয়াল ঘরে ঢুকেছিল তো তোমার এই অবস্থা কেন? কি বিদিকিছি কাণ্ড! কি আর বলবো রে ভাই, ঝুমরি তো সেদিন বেশ খাতির করে আমাকে ওর গোয়াল ঘরে ডাকলো। তারপর সন্ধে হতে না হতে আমি ওর গোয়াল ঘরে ঢুকে পড়লু। চারিদিক অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তারপর ঘরের এক কোণ থেকে আওয়াজ আসছে শুধু খসখস আর হসফস, খসখস আর হসফস। আমার মনটা করছে ফসফস। আর ভাবলাম ঝুমরিটা বোধ হয় ওই কোণটাতে ঘাপটি মেরে বসে আছে। সামনে গিয়ে যেই না জড়িয়ে ধরেছি, অমনি হঠাৎ হ্যাঁ, ঝুমরি তোমাকে জড়িয়ে ধরলো। তারপর আর কি বলবো রে ভাই, ও কই ঝুমরি ছিল না, ছিল একটা ক্যাপাসার। সে
ফেলছে, আবার শূন্যে তুলছে, 10 হাত দূরে আজড়ে ফেলছে। আমার হাড়গোড় সব গুঁড়ো হয়ে গেল। সারা মিথ্যুক ঝুমরি তোমাকে 10 হাত দূরে ছুঁড়ে ফেললো। তুই শালা, ওই ঘরে ঝুমরি ছিল নাকি? ও ঘরে তো ছিল একটা খ্যাপা হায় হারে, আমার নগরীরে কি হাল হয়েছে? দেখি দেখি। লাগিছে সাইয়ের পুতুলি খাইয়ে এখন না আদর করতে এসেছে। কি বিদিকিচরি কাণ্ড! তুমি শালা কি বলো তো নাগর? তোমাকে রাত্রে আসতে বললাম আর তুমি কিনা সন্ধ্যে হতে না হতে চলে এসেছো। এই জন্যই তো এই অবস্থা। তুমি রাত্রে আসতে বলেছিলে। রাত্রেই না, তবে আর গোয়াল ঘরে না, এবার আমার ঘরে এসো কেমন? ওরে! তবে আই তুই একদিনের মধ্যে শরীরটাকে ঠিক করে একবারে তোমার ঘরে চলে আসবো। কি বিদিকিচরি কাণ্ড! শালা বুড়ো রাগেরা, আমি তোর ঘরে যাব। শালা তোর উপর না আমার হ্যাপি লো। এই ঝুমরি একটা গান গানা রে মাইরি। তুই বলছিস গাইবো? ওরে আমার রসের লাগন মুখ পড়া ক্যাকসিয়া, তোরে নিয়ে গাইবো আমার ভালোবাসার গান, আমার ভালোবাসার গান। ওরে আমার রসের লাগন মুখ পড়া ক্যাকসিয়া, তোরে নিয়ে গাইবো আমার ভালোবাসার গান, আমার ভালোবাসার গান। আসলে তুই আসতো কাটা ফির বুদ্ধিটা কি? আসলে তুই আসতো কাটা ফির বুদ্ধিটা কি? সারা জীবন আমি মজা হয়ে আর শুনবি আমার ভালোবাসার খেয়াল। এই ঝুমরি, তোকে কতক্ষণ থেকে আমি খুঁজছি। আমিও তোকে কাল রাত থেকে খুঁজছি রে বাদশা। কতবার বলেছি এই বস্তির বাইরে তুই যাবি না। এখান থেকে পালিয়ে আসার পর পুলিশ তোকে হন্য হয়ে খুঁজছে। আর খুঁজবে না, পুলিশের খাতায় বাদশা এখন মৃত। হ্যাঁ, সরকারি রিপোর্ট অনুযায়ী জেল ভেঙে পালানোর সময় পুলিশের গুলিতে বাদশা মারা গেছে। তাই তো বাদশা এবার নতুন করে নতুন পরিচয়ে তোর কাছে বাঁচতে অনুমতি নিতে এসেছে। নতুন করে নতুন পরিচয় বাঁচার জন্য আমার কাছে অনুমতি? হ্যাঁ রে ঝুমরি, হ্যাঁ, আমি কয়েকটা দিন তোর কাছ থেকে ছুটি নিতে চাই। কি এমন তেমন বলছিস? তোর কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। তাহলে শোন, তোকে আমি সব বুঝিয়ে বলছি। দিনের পর দিন এই বস্তিতে লুকিয়ে থাকতে থাকতে দমটা আমার বড্ড হাঁপিয়ে উঠছিল। তাই তো কাল রাতে বুক ভরে মুক্তের নিঃশ্বাস নিতে এই বস্তির বাইরে বেরিয়ে পড়লাম। বাদশা, নির্জন অন্ধকারে মুক্তির আনন্দে আমি হেঁটেই চলেছি। বাদশা! কে ওখানে এইভাবে নদীর চরে শুয়ে আছেন? এই যে মশাই, শুনছেন? আমি কি দেখছি? এই তো খুন মনে হচ্ছে। হ্যাঁ, খুনই তো। ভদ্রলোক বইয়ে রাতেই খুন হয়েছে। আহারি, কে এমন নিষ্ঠুর ভাবে একজনের স্মৃতির সিঁদুর এভাবে মুছে দিল? গলায় ফুলের মালাটা এখন অক্ষত রয়েছে, কপালে চন্দনের টিপ।
দেখছি ভদ্রলোক তো অবিকল আমারই মতো দেখতে। আমার এই ফেঞ্চ কাট দাড়িটা উড়িয়ে দিলেই ভদ্রলোকের চেহারার সঙ্গে আমার চেহারার কোনো তফাৎ থাকবে না। কি ভাবছিস বাদশা? আর একটা নতুন খেলায় মেতে উঠবি? পুলিশের খাতায় তুই এখন মৃত, কাজে এই ভদ্রলোকের পক্ষ দিয়ে কিছু ফায়দা তুলে নিতে পারি, কিন্তু তার আগে সঠিকভাবে জানতে হবে লোকটার পরিচয়, কি ওর চাল চরিত্র। আমিই বলে দেবো বৎস। কে? খবরদার আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতে রিভলভার কিন্তু গর্জে উঠবে। আমি তোমার ছায়া, সব সময় তোমাকে অনুসরণ করি। আইনের খাতায় তুমি মৃত বলে আইনি যুদ্ধে তোমাকে আমার বড় প্রয়োজন। তবে সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাদশা। যেই ভদ্রলোক খুন হয়ে গেছে তার চেহারার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল। আমি চাই এই ভদ্রলোকের নকল সেজে ওনার জায়গায় যাও। ওনার সম্বন্ধে না জেনে আমি সেখানে কেমন করে যাব? এই ভদ্রলোকের সম্বন্ধে যা কিছু জানাবার প্রয়োজন আমিই তোমাকে সব জানিয়ে দেবো, এবং সেখানে আমার কথা মতন সব কাজ করে যাবে। কিন্তু আপনি কে তা আমি জানতে পারি কি, এবং কি উদ্দেশ্যে আপনি আমাকে ওখানে কাজে লাগাচ্ছেন? সেটা এখন নয়, সময় তোমাকে সব। তবে সাবধান, আমার ডিরেকশনের বাইরে সামান্য অসংযত আচরণ হয়েছে যদি আমার রিভলভার থেকে কিন্তু রেহাই পাবে না। এবার বলো বৎস, কবে রাজি? আমি রাজি। না না বাচ্চা, আমি তোকে কোথাও যেতে দেবো না, কোথাও না। কথা শোন। না না, আমি তোর কোনো কথা শুনবো না। সেই লোকটা হয়তো খুন করেছে, তোকে হয়তো সে খুন করার মতো ভাবছে। না রে শুনবি না, আমার যদি খুন করার উদ্দেশ্যটা থাকতো তাহলে সে সেখানেই করতো। আমার মনে হয় লোকটা আমাকে ওইখানে ফিট করে কিছু ফায়দা তুলতে যায়, ফায়দা। আরে শালা, আমিও বাদশা আছি, বাদশা। আমার ঠিক মতো হিস্সা না দেয় তো সব কিস্সা খারাপ করে দেবে। বাচ্চা, তুই সেখানে যাস না, আমার মাথা দিবি। তোর কিছু হয়ে গেলে আমার কি হবে রে বাচ্চা? আমি কি নিয়ে থাকবো? তুই যাস না বাচ্চা, তুই যাস না। আমাকে হাসি মুখে যেতে দে। বাদশা! কি চোখে তোমায় দেখে বোঝাতে পারি না যে হয়তো এ দেখাই শেষ এ দেখাই শেষ দেখা কি চোখে তোমায় দেখে বোঝাতে পারি বাচ্চা, হাসার, এবং আমি নিজেই লোকজন লাগিয়ে তাকে উত্তাল গঙ্গার বুকে ভাসিয়ে দিয়েছি। বলো কি গান করে এত শীঘ্রই কাজটা শেষ করে ফেললে? এই মানিক চাঁদ যেখানে হাত দেয় তা ছাড়তে বেশি দেরি হয় না। এবারে আমাকে কামের দামটা দেন দেখে। আপনি তো আচ্ছা মানুষ মশাই, যে কাজের জন্য আপনি আমার কাছ থেকে টাকা নিয়েছেন আবার সেই কাজের জন্য স্যারের কাছ থেকেও টাকা নিলেন না। আমি তো এক ঢিলে দুই পাখি মারছি রে ভাইয়া। এই যেমন তোর হইতে রইতে খাবার মাইরা এই তো আমি আস্ত রাই কাছে, আর তেমনি রায় মশাইয়ের শত্রুরের পড়াটার শেষ কইরা ওই শত্রুরের মনোবল আমি ভাইঙ্গা দিছি। তাদের কাজ করেছো মানে? এবার দেশকে ওখান থেকে উদ্ধার করে এনে। ধীরে রায় মশাই ধীরে, এখনিও কাম নয়। আর একটা কথা, আমাকে অ্যান্টেনা যদি সঠিক বার্তা দিয়ে থাকে তো অন্য মাস্টার হয়তো খুব শীঘ্রই আপনার উপাস আসবে। আমার কাছে কেন? ঘাবড়াইবেন নাই,
বরং আশা করে চাইবা ধরুন ওর নামে কেন আমি কইরা দিয়েছি নিজের পোজাটা পোলাটা রে নিজেই ঘুম কইরা বউরে নিজেই ভোগ কইরা কোথাও পাচার করতে চায় দারুণ একটা জায়গা গেল স্যার। আমার মনে হয় একটা কেসটাকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যাবে আর সেই সঙ্গে দেবীকে ওখান থেকে বের করে আনা যাবে। তাহলেও আমিও তোমায় কথা দিচ্ছি কাঞ্চন, যত শীঘ্র সম্ভব ওই পুণ্যব্রত মাস্টারের কাছ থেকে দেবীকে উদ্ধার করে এনে আমি তোমার হাতে তুলে দেবো। আমার পুত্রবধূ বাজারের পণ্য নয় যে যখন খুশি যাত্রার হাতে আপনি তুলে দেবেন রায়মশাই। তুমি এখানে কেন? শুনুন রায়মশাই, কাল রাত থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস আপনার লোকেরা তাকে তুলে নিয়েছে করে রেখেছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে মশাই, নইলে স্যারের নামে আপনি এমন মিথ্যে ক্লেম করতেন না। কাঞ্চন বলো মাস্টার, আমার বিরুদ্ধে তোমার আর কি অভিযোগ? অভিযোগ নয় রায়মশাই, অভিযোগ নয়, আমি আপনার সাহায্য প্রার্থনা করি। সাহায্য? আপনার বোন আমার পুত্রবধূ, তার জীবন আজ বড় বিপন্ন। কাল রাতে কে বা কারা আমার ছেলেকে তুলে নিয়ে গেছে জানি না। আপনার প্রতি আমার অনুমান যদি মিথ্যা হয় তাহলে আসুন আমরা উভয়ে মিলে আমার ছেলেকে খুঁজে আনি। থামুন, আপনার ওই নাটকবাজি বন্ধ করুন। নাটক নাটকবাজি নয় তো কি? নিজের ছেলেকে নিজেই গুম করে রেখে এখানে এখানে এসে আপনি নাটক শুরু করছেন। নাটক! আমি আমার ছেলেকে গুম করে রেখেছি। হ্যাঁ, আসল সত্যটা এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল সত্য হ্যাঁ, বেশ প্রাণ করিয়ে তুমি আমার সুন্দর শিক্ষিতা বোনটাকে ভুল বুঝিয়ে নিজের হাবাগোবা ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছিলে শুধুমাত্র নিজের পাশবিক পবিত্র চরিতার্থ করছে। ছি রায়মশাই, ছি! এত এত নীচ আপনার মনোবৃত্তি যে যে আমার পুত্রবধূ, যে আমার বংশের কুললক্ষ্মী, যার সঙ্গে আমার বাবা মেয়ের সম্পর্ক, তার সম্বন্ধে এই মন্তব্য করতে আপনার বিবেকে একটু বাঁধলো না? একটা পশুর কাছে বিবেকের বিচার মানায় না। ওকে পুলিশে দিন স্যার। পুলিশে তো আমি তোমাদের দেব। আমি বেশ বুঝতে পারছি তোমরা এই প্ল্যান করে আমার সংসারটাকে তছনছ করে দেওয়ার জন্য আমার ছেলেকে তুলে এনে গুম করে রেখেছো। তোমাদের নামে আমি থানায় রিপোর্ট করতে চললাম। তার পূর্ণ মাস্টার, এই আরব রায়কে চোখ রাঙিয়ে আজ পর্যন্ত কেউ তার সামনে থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে যেতে পারেনি। আর তুমিও পারবে না। কাঞ্চন, ওকে ওর ছেলের মতো দড়ি দিয়ে বাঁধো। একটা দুর্বল অথর্ব বৃদ্ধকে দড়ি দিয়ে বাঁধবার কি দরকার? ওগুলো তোরা খেয়ে এনেছিস? থালিতে সাজানো আছে তোমার সেই শঙ্কর মাছের চাবুক। আর আমার থালিতে সাজানো রয়েছে তোমার পুরো এক জোড়া জুতো। জুতো? এই জুতোর মালা ফোটার পরে তোমার এই পরম শত্রুকে শঙ্কর মাছের চাবুক দিয়ে মারতে মারতে বাড়ি থেকে বের করে দাও। এসো কাঞ্চন, তুমি তুলে নাও ওই শঙ্কর মাছের চাবুক, আর আমি এই ছিঁড়া জুতোর মালা নিয়ে ওর গলায় পরিয়ে দেই। চলুন স্যার। আত্মমর্যাদা তুমি না বুঝলো, আমি বুঝি দাদা। সবাইকে তুমি জুতোর মালা পরিয়ে অসম্মান করতে চাইছো, তাকে সেই পিতৃতুল্য মানুষটাকে আমি ফুলের মালা দিয়ে সসম্মানে বরণ করে নিলাম। কি করলে? তুমি কি করলে বাবা? আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত মেশমশাই। সেই সঙ্গে আমার একটা অনুরোধ, অশ্রদ্ধার অন্য মনে না করে আমার হাতের তৈরি এই সামান্য মিষ্টি খেয়ে আপনার প্রতি আমার স্বামীর অপমানের যোগ্য প্রতিবাদ করতে দিন। খাবো মা, খাবো। আজ অসম্মানের হাত থেকে তোমরা আমায় রক্ষা করলে, তার জন্য শ্রদ্ধায় কৃতজ্ঞতায় তোমাদের কাছে আমার মাথা নত হয়ে আসছে। আমার ইচ্ছে করছে
তোমাদের একটা নমস্কার করি। এ কথা বলে আপনি আমাদের পাপের ভাগী সাজাবেন না। আমরা আপনার সন্তান তুল্য। যদি পারেন আপনি আমার দাদাকে ক্ষমা করে দেবেন। বাহ বাহ রে দুনিয়া বাহ, কয়লার মাঝে যে হিরে থাকে আর কালোর মাঝে যে আলো থাকে, তার এত বড় উদাহরণ আর হয় না। মেসমশাই, দাও মাদা, তোমার হাতের দেওয়া এই অন্ন আমি অন্নপূর্ণার অন্ন হিসাবে গ্রহণ করলাম। অন্য মাস্টার চিরকাল শুধু পুণ্যায় সঞ্চয় করেছে, রায় মাথা কোন পাপ তাকে স্পর্শ করতে পারবে না। তবে তুমিও সাবধান অরূপ না, তোমার ধ্বংস অনিবার্য, অনিবার্য, অনিবার্য। বৌদি এবং মিস্টার স্বরূপ আজ যেটা করলেন সেটা ইচ্ছা করে আমাদের অসম্মান করবার জন্য করলেন। এর একটা বিহিত আপনি অবশ্যই করবেন স্যার, নইলে ভবিষ্যতে আপনাকে আরো বড় অসম্মানের জন্য তৈরি থাকতে হবে, এটাই আমি বলে গেলাম। শয়তানি, এভাবে আমায় অসম্মান করার সাহস তোমায় কে দিয়েছে? বলো বলো বলো। দ্বিতীয়বার আমার দিদির গায়ে হাত তোলে, হাতটা আমি গলি দেবে। মোহন, তুই এসেছিস ভাই? হ্যাঁ রে দিদি, আমি একদিন বলেছিলাম না, যেদিন তোর স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারো সেদিনই আসবো। খুব অবাক হলেন যাকে একদিন চোর বলে অপরাধী সাজাতে চেয়েছিলেন, তারই সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা পাচ্ছেন। সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। মোহন, আপাতত আপনাকে বধূ নির্যাতনের অপরাধে অ্যারেস্ট করলাম। I am Inspector Mohan and you are under arrest. দাঁড়ান ইন্সপেক্টর, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেইন ছাড়া কাউকে আপনি অ্যারেস্ট করতে পারেন না। আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো কমপ্লেইন নেই। আরে দিদি না, অভিমানের বসে তাছাড়া স্বামীকে বাঁচাতে গিয়ে তুই নিজেকে তিল তিল করে শেষ করে দিস না। প্লিজ মোহন, আমার শান্তির সংসারে তুই আর অশান্তির বীজ ছড়াস রে ভাই। তোকে হাত জোড় করে অনুরোধ করছি, তুই এখান থেকে চলে যা, চলে। বৌদি, বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলে যাচ্ছি, তোদের মতো মেয়েরা একটু সিঁদুর আর সম্পর্কের লোভে এই অত্যাচারী স্বামীদেরকে প্রশ্রয় দেয় বলে আজও সমাজে ঘটে চলেছে বধূ নির্যাতন আর বধূ খুন। তোদের দুর্বলতার জন্য এই বধূ নির্যাতন নামক শব্দটা এই সমাজ থেকে মুছে ফেলতে পারলাম না, মুছে ফেলতে পারলাম না। এই শয়তান, ক্ষমা করিস ভাই, ক্ষমা করিস। যদিও সম্মান করি, আমার ন্যাকামো করে হচ্ছে। বল কেন তোর ভাই আমাকে অসম্মান করে গেল? বল শয়তানি, বল বল। বৌদিরতে আর একটা আঘাত করলে আমি তোমার হাত বসে ভেঙে দেবো। বাহ বাহ, চমৎকার। আসল ব্যাপারটা এইবার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল ব্যাপার? হ্যাঁ রে, আমার বউকে আমি শাসন করলে তোর মনে এত ব্যথা লাগে কেন? আমার বউ আমাকে অগ্রাহ্য করে তোর কথাকে বেদ বাক্য হিসাবে মেনে নেবে কেন? দাদা তুমি তা না বোঝার মতো বোকা আমি নই রে। কি বলতে চাও তুমি? স্বামীর চেয়ে দামি জিনিসটা যে আজকাল ওর কাছ থেকেই পাচ্ছ, তাই তো স্বামীকে একটা সাইনবোর্ড দাঁড় করিয়ে তারই আড়ালে নোংরামি করে ওর সঙ্গে গোপন ক্ষুধা মিটাচ্ছ। দাদা দাদাজি, এত নিজ এত নোংরা তোমার মন, যাকে আমি বয়ের আসনে বসে পুজো করি, যার অন্তর থেকে মাতৃসুধা নিয়ে মাতৃহারা ব্যথা ভুলে থাকে, সেই মাতৃসভা বৌদিকে নিয়ে তুমি আমার। ও মানুষ নয় ভাই, ওর কথাই তুমি
তুমি কিছু মনে করো না। মন আজ মরে গেছে বৌদি, মিথ্যে হয়ে গেছে আমার সমস্ত কল্পনা। সেই মিথ্যের কলঙ্ক নিয়ে আর আমি এখানে থাকবো না বৌদি। আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ঠাকুরপো না, তুমি এ কথা বলো না। তোমার দাদা আমাদের ভুল বুঝলেও ঈশ্বর তো জানেন তোমার আমার আসল সম্পর্ক। তাই বলছি তুমি চলে যেও না ঠাকুরপো, আর আমায় বাধা দিও না বৌদি, বাধা দিও না। দাদার মনে যে সন্ধ্যের বীজ শাখা পোশাখা বিস্তার করেছে, তা থেকে আমরা কেউ রেহাই পাবো না বৌদি। ভয়ঙ্কর কিছু ঘটার আগে আমি এখান থেকে চলে যাচ্ছি বৌদি, আমি চলে যাচ্ছি। ঠাকুরপো পিছু দেখো না, বৌদি যাওয়ার বেলায় তুমি শুধু পিছু দেখো না, পিছু দেখো না। যাওয়ার বেলায় তুমি শুধু পিছু দেখো না, পিছু দেখো না। ভুলে যাওয়া সব স্মৃতি মনে রেখো না, বেলায় পিছু দেখো না, বেলায় পিছু দেখো না, দেখো না। পিছু দেখো না, দেখো না। পিছু দেখো না, দেখো না। পিছু দেখো না। মেরে মেরে ওর মুখটা ভেঙে দাও। কোন হারামজাদি আমাদের হানারামকে চলো না, কোন শয়তানি কোন চলো না। রোজ তুই আমার বৌমার গায়ে হাত তুলিস। সমস্ত হৃদয় দিয়েছে আমাকে। হৃদয় হৃদয় তোকে সাহস দিয়েছে বৌমার উপর অত্যাচার করার। হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিই সাহস। পুলিশ বাচ্চার ঘর থেকে একটা জল জ্যান্ত মানুষ উধাও হয়ে গেল। বৌদির কাছে তার কোনো উত্তর নেই। দাদার কি হয়েছে, কোথায় আছে? বৌদি কেন কোনো উত্তর দিচ্ছে না? আসলে তো বৌমা আমাদেরও করতে পারে, কারণ আমাদের ঘর থেকে আমাদের এতগুলো লোকের মাঝখান থেকে তার স্বামী হারিয়ে গেল, তার জন্য আমরা দায়ী না। তার মানে তুমি কি বলতে চাও দাদা? তাহলে আমরাই হানারামকে না, তোরা যে দোষী সে তার যেমন প্রমাণ পাওয়া যায়নি, তেমনি বৌমা যে দোষী তারও তো কোনো প্রমাণ পাওয়া যায়নি। সন্ধ্যার তীর যখন আমার দিকে, তবে আপনি যা খুশি শাস্তি দিন বাবা, তবু এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না। তুমি কেন না বৌমা, তুমি কেন না? সবাই তোমাকে দোষী সাজাতে চাইলেও আমি জানি তুমি নির্দোষ,
কারণ একটা নারীর কাছে তার স্মৃতির সিঁদুর অত্যন্ত মূল্যবান সম্পদ। সেই মূল্যবান সম্পদ সে কোনো কিছুর বিনিময়ে হারাতে চায় না মা। আমার সিঁদুর অক্ষত আছে তো বাবা। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখো মা। আমার মন বলছে আমার খোকা বেঁচে আছে, একদিন না একদিন সে ফিরে আসবে, ফিরে আসবে। এই, কি 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 হয়েছে নন্দদা? কি হয়েছে? কি হয়েছে? খোকা এতে গেছি আবার আমি এতে গেছি। বাবা তুমি এসেছো? এতদিন তুমি কোথায় ছিলে গো? কোথায় ছিলে? বল খোকা তুই কোথায় ছিলি? যা শালা এসে দেখছি এক ঝটকায় ঘায়েল করে দিল। কেন না বউ, আমি তো এতে গেছি নাকি? কিন্তু তুমি এতদিন কোথায় ছিলে দাদা? আর আমাদের জন্য কি তোমার একটুও মন খারাপ করেনি? এটাই তাহলে ভাই। হ্যাঁ করছিল তো, তোদের জন্য খুব মন খারাপ করছিল, তাই তো আমি চলে এলাম। কেমন বাবা তুই কোথায় ছিলি? আমি হ্যাঁ সেদিন রাতে ওই পিসিমা তোমার ডাক্তার ডেকে নিয়ে যায়নি? বলো দাদা, সেই দিন রাত্রে এই পিসিমাই কি তোমাকে ডেকে নিয়ে গিয়েছিল? কই না তো। আমাদের সন্দেহ মিটল তো। এবার বলতো হাঁদারাম, এই বৌমা তোকে মারতে লোক লাগিয়ে তুলে নিয়ে গেছিল না? আমার বউয়ের নামে একটা মিথ্যা বলে না, তোকে আমি গলাতে ব্যথা। আমি কি দেখছি? তুমি তো শুধু দেখছো, কিন্তু আমি ভাবতেছি অসম্ভব সম্ভব হইল কেমনে? বলো দাদা, এতদিন তুমি কোথায় ছিলে? আর তোমার পোশাকে এসব কিসের দাগ? সে অনেক কথা। সেদিন পুরো থরতাল ঘরে আমি আমার বউয়ের কোলে মাথা লেকে আমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলে? তুমিও ঘুমে পড়েছিলে। হঠাৎ বিকল চিৎকালে দেখলাম আমার সামনে এত বড় একটা এত বড় দাও, শরীর ফলার মতো নও, সে দু হাত বালিয়ে আমার বউকে ধরতে এলো। আমি যখন লেগে মেগে বললাম হুতিয়া, তারপর বউকে বাঁচাতে রাক্ষসটা আমি ঝাঁপিয়ে পড়লাম। সে কি লড়াই! একবার রাক্ষসটা আমাকে চেপে ধরে তো, একবার আমি রাক্ষসটাকে চেপে ধরি, আর রাক্ষসটা পেলান বাজাতে ছুটে পালাতে লাগলো। আমিও তার পেছনে ছুটছি। তারপর তিন লাখ লড়াই করে তাকে মেলে তবেই আমি ফিরে এসেছি। এই দেখো না আমার দামাই কত রক্ত, সেই সব রাক্ষসটার রক্ত। কি গো, তাকে যদি শেষ করে ফেলেছো তো এটা কে? আমাকে মনে হইতাছে এ শালা সেই হাঁদারামের ভূত। ভূত ভূত কি এমন ভূত ভূত বলে ছুটে পালালো কেন? ভয় পাইছে। আসলে সরনা ভাবছে সেই রাক্ষসটাই ভূত হইয়া হাঁদারামের রূপ ধরে ফিরে আইছে। আমি সরনার ভয় ভাঙাতে চললাম, আপনারা এরা সামলান। এই শালা আসলের জায়গায় নকল, এ তো আজব জাদুর চাঁদরে। এবারে দেখতে হইব আসলে তুই কোন। এই শালার চোখ এমন জল করছে কেন? এই শালা কোনো কালপিট নয় তো? এতক্ষণে তুমি খাবে চলো খোকা বাবু, তোমার জন্য আমরা কেউ পেট ভরে খাইনি, আর সবাই কবজি ডুবিয়ে খাবো। নন্দ, তুই সবার খাওয়ার ব্যবস্থা কর, আজ আমরা একসঙ্গে আনন্দ করে খাবো। ভুলে যাব আমার প্যার, আমার মোহব্বত, আমার ভালোবাসার বাদশাকে আমি ভুলে যাব? চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলতে পারে? ফুল কি পারে ভ্রমরকে ভুলতে? তাহলে আমি কেমন করে ভুলে যাব আমার বাদশাকে? কেমন করে ভুলে গেছি? এই মদের বোতলে চুমু দিয়ে আমি আমার অতীতটাকে বেমালুম ভুলে গেছি। ভালো মন্দ ভূত ভবিষ্যৎ ছুড়ে ফেলে
আমি জাহান্নামের পথে পাড়ি দিয়েছি। বাবা, তুমি জাহান্নামে যাত্রী? এ কি? কে তুমি? কে? তুমি সেই মেয়েটা না একদিন মিথ্যা নাটক করে আমার ব্যাগ পেজ থেকে সমস্ত টাকা ছিনিয়ে নিয়েছিলে? আজ একবার সেই নাটকটা করতে পারবে? আর সেই নাটকের ছলে আমার টাকা পয়সা অর্থ সম্পদ নয় নারী, যদি এই ক্ষুদ্র প্রাণটা আমার ছিনিয়ে নিতে পারো, আমি যে বড় শান্তি পাবো বন্ধু। বন্ধু পারবে বন্ধু, পারবে। এই পরম শান্তিটুকু তোমরা আমায় দিতে পারবে? বন্ধু কখনো বন্ধুর প্রাণ নিতে পারে না বন্ধু। বন্ধু জীবনের কাছে হেরে গিয়ে মরণের পথে ছুটে চলেছ বন্ধু। কি বললে? তোমার ভালোবাসা বুঝি তোমার সাথে বিশ্বাসঘাতকতা কি বললে? তোমার প্রেমিকা বুঝি তোমায় ছেড়ে চলে গেছে। হায় রে নারী, এরা শুধু ভালোবাসায় ব্যথায় বোঝে, কিন্তু সে মমতা ভক্ত যন্ত্রণা অনুভব করতে পারে না। কি বললে বন্ধু? ভালোবাসা নয় নারী, আমি যে সেহের কাঙ্গাল, মমতার ভিখারি, মিথ্যে কলঙ্কার বাজিরাজ, সেহ মমতার দুয়ারটাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। কিন্তু আমি যদি ভালোবাসার দুয়ার খুলে দেই বন্ধু? ভালোবাসার দুয়ার? হ্যাঁ বন্ধু, আমার ভালোবাসা আজ আমায় ফাঁকি দিয়ে চলে গেছে। আমার সেই ফাঁকা মনটায় আমি তোমায় ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে চাই বন্ধু। হয় না, তুমি ভদ্রলোক আর আমি বস্তির মেয়ে। বস্তির মেয়েকে বন্ধু বলা যায়, কিন্তু ভালোবাসা যায় না, তাই না বন্ধু? আমার কথাটা শোনো। না না, আজ ঝুমরি আর বারবার হাঁটতে রাজি নয়। আজ হয় তোমার নতুন করে ভালোবাসা হাসিল করবে, নইলে ওই গঙ্গার বুকে ঝাঁপিয়ে আত্মহত্যা করবে। মরতে যখন চাও তবে এসো বন্ধু। এই গঙ্গার বুকে নয়, এই অভাগা দুর্ভাগ্যের সাগরে ঝাঁপিয়ে পড়ে তিল তিল করে মরণের পথে এগিয়ে যাও। কি বলছিস ঝুমরি? সারা বাচ্চার পরে এতদিন আমি তোর পিছনে লাইন দিয়েছি, তোর মধ্যে বাচ্চা জায়গাটা আমারই পাওনা। অথচ এই বাবু কোথা থেকে এসে কি চাইন করে বসলো, শালা একেই বলে কপাল কপাল। গোপাল আমার, রাগ করিস না। আমার মনে তোর জন্য একটা জায়গা রেখেছি এবং সে জায়গাটার কাউকে দেব না। বলছিস? হ্যাঁ, প্রতি বছর একবার করে আমি তোকে দেব। কি দিবি রে ঝুমরি? বছরে বছরে একবার? হ্যাঁ, ভাতৃ আর ভাই ফোটা। এসো ঝুমরি, আমার ঘরে এসো। দেখো কাণ্ড, এই জন্য বলে যে মেয়ে মানুষের মন হলো পদ্ম পাতায় জল। টলমল করতে করতে কখন যে কোন দিকে ঢলে পড়বে তার কোনো ঠিক নেই। মেয়ে মানুষের নিকুচি মরে গেলাম রে। কি বিচিত্রি কাণ্ড গো! কে রে বাবা? সালা মানুষ না ভূত? না না, আমি মানুষও না, আবার ভূতও না। তবে বোধ হয় সত্যি সত্যি মরে ভূত হয়ে যাবো। ওরে মারে, ওরে বাবা রে, মরে গেলুম রে। কি দাদু, তোমাকে যাচ্ছে না, আবার কি তুমি ষাঁড়ের গুতুনি? আরে ভাই না, এবার আর ষাঁড়ের গুতুনি নয়। কি যন্ত্রণা! আরে বলি হলোটা কি বলবে তো? কি আর বলবো রে ভাই, ঝুমরি তো সেদিন খাতির করে
রাত্রে আমাকে ওর ঘরে ডাকলো, আমিও কাল রাত্রে ওর ঘরে গিয়ে দেখি ঘরে হালকা লাইট জ্বলছে, বিছানার ওপর কে যেন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে, ঝুমড়ি শুয়ে আছে মনে করে যেই না আমি তাকে জড়িয়ে ধরেছি অমনি শুরু হয়ে গেল। আরে বলবে তো কি হলো, কি বিতিকিচ্ছিরি কাণ্ড রে ভাই। ওই চাদর মুড়ি দিয়ে ঝুমড়ি ছিল না, ছিল তার বিলেতি কুত্তা টমি। সে কেউ কেউ করে আছড়িয়ে কামড়ে আমার তো পারো পাগল। এইবার ঝুমরির সাথে প্রেম করা শখ মিটেছে তো, মিটে গেছে ভাই, মিটে গেছে। তাই আমি সবাইকে ডেকে 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 বলছি, তোমরা কেউ মেয়েদের বিশ্বাস করো না, ওরা মায়ের জাতি। ওরে মা কি হবে, মায়া চলো নাই, ওদের কোনো জুড়ি নাই। কাণ্ড আমি বলবো না, বলবো না, বলবো না। এমন কথা বলতে নেই দুষ্টু। পড়াশোনা না করলে তুমি সবকিছু জানবি কেমন করে চিনবি আমার চোখের ভাষা, কেমন করে বুঝবি আমার অন্তরে না বলা কথা। তুমি বললে আমি তো সব বুঝি বলবো। তাহলে ভালোবাসা আর সোহাগ বোঝো না কেন? কেন বোঝো না দাম্পত্য জীবনের মানে? কে বলে বুঝি না? আমি সব বুঝি। ভালোবাসা সোহাগ আমার কাছে এসো, আমি তোমাকে অনেক ভালোবাসা দেবো। আর সোহাগ কি শুনছি যে ভালোবাসা আর সোহাগের মানেই বোঝে না, সে কিনা আজ আমাকে বউ। ও বউ, আমি না লেখা বলা শিখবো কেমন? কি শোনা আমার? আর একটু হলে ধরা পড়ে যাচ্ছিলাম। না না, আপাতত বাধ্য ছাত্রের মতো পড়াশোনাই করা যাক। কি হলো? চুপ করে কি ভাবছো? আমার সঙ্গে বলো। আয় অযোগ্য আসতে দেরি, আয় আমি খাবো ইঁদুর ছানা ভয় মরে, ঈগল পাখি পাছে ধরে। কি হলো বলো? সেই পর্সের সঙ্গে এই পর্সের এত তফাৎ, আমি হারাতে চেয়েও আজ আমি হারাতে পারছি না কেন? আমি না লেখাপড়া করবো কেমন? সত্যি করে বলো, কে তুমি? আমি তো হারালাম গো, তোমার থামি। তাহলে তোমার সেদিনের আচরণের সঙ্গে আজকের আচরণ আমি মেলাতে পারছি না কেন? কেন তোমার সেদিনের পর্সের সঙ্গে এই পর্সের এত তফাৎ? আমি হারাতে চেয়েও আজ আমি হারাতে পারছি না কেন? কেন কেন? বাবা গো, তোমরা দেখে দাও, আমার বউ আমাকে একটু আদর করে না, একটুও ভালোবাসে না। আমি আর বউয়ের কাছে থাকবো না, আমি এখান থেকে চলে যাবো। না গো না, তোমাকে কোথাও যেতে হবে না। এখনো পড়াশোনার সময় কি এ সময় দুষ্টুমি করতে আছে? আজ রাতে আমি তোমায় অনেক ভালোবাসা দেব, অনেক সোহাগ করবো, কেমন? বলবে তো? হ্যাঁ গো হ্যাঁ। আমাকে আরো ভালো করে জানতে হবে আমার সন্ধ্যের সঙ্গে বাস্তবে কিরকম মিল বা গড়মিল আছে কিনা। এবার তুমি খাবে, এসো, আমি তোমার নিজের হাতে খাইয়ে দেবো, কেমন? এসো এসো কিন্তু। শালা, এই কয়েকটা দিনে মেয়েটা আমার অনেক কিছু জয় করে নিয়ে রেখেছে। আমারও বড্ড ভালো লেগে গেছে মেয়েটাকে। যদি সারা জীবন নকল হাঁদারাম সেজে থাকি, মন্দ কি? সারা জীবনের রোজগার আর খাবারের চিন্তাটাও দূর হবে। আর এই সুন্দরী বউটার সঙ্গে চুটিয়ে প্রেম। কিন্তু ঝুমরি যে আমার পথ চেয়ে বসে আছে, আমি না ফিরে গেলে তার যে ঘর ভালো হবে না। কিন্তু কেমন করে এই মেয়েটা সুখের ঘর ভেঙে আরেকজনের? আমি ভাবতে পারছি না আমি এখন কি করব, কি করা আমার উচিত। নকল ছাড়, আসল জায়গায় ফিরে যাওয়া তোমাকে উচিত।
কাতলা আমার বউ। চুপ শালা! আমি তোর সব কথা শুনে ফেলাইছি, সব কথা এবং সব শুনা আমি পরিষ্কার হয়ে গেছি যে তুই আসল হাঁদা না, তুই নকল হাঁদা। গাধা আমার পিঠে মাথায় না একেবারে গাধা। খানা আবার আফল নকল হয় নাকি গো? হয় রে শালা হয়। যতই হাঁদার অভিনয়ে সবাইকে তাক লাগাস না কেন, আমারে পারবি না। কারণ হাঁদার মতো দেখতে হলেও আমি সেদিন রাতে নিজের হাতে তারে। তুমি তাহলে আসল কালপি। কে বড় তুই? কইছি নইলে সারা তোরে আমি পারবি না, পারবি না রে মানিক চাঁদ। তুই যেমন পরের মাথায় খাটাল ভেঙে খেতে এসেছিস, আমিও তেমনি অন্যের কালে বন্দুক রেখে শিকার করতে এসেছি। তুই যেমন অ্যাকশন, আমিও তেমনি আর অ্যাকশন। তাই বলছি, শেয়ানে শেয়ানে কোলাকুলি করতে চাস তো ভালো, আর দোলাদুলি করতে চাস তো একেবারে সাবার করে দেবো। কথাটা মনে রাখিস, কেমন? এ তো মহা মুশকিলে পড়া গেল। সালা বিনা মেঘে বজ্রবাদের মতো তো ঝামেলাটা কোথা হইতে কেমনে হাজির হইয়া পড়ে। আসলটার চাইতে এ সালা নকলটার বড় তেজ। এ সালা আসল হাত আরামটার মতো এও সালারেও আমি। তোমাকে মিথ্যে রোগী সেজে আপনি যত শব্দ করবি তত আমাকে হাত দুটা। চুপ! তুই আমাকে কোনো কিছু দেখিস নাই আর কোনো কিছু শুনিস নাই। মনে থাকবা, মনে থাকবা। হ্যাঁ সবাই বাবু, হ্যাঁ আমি কোনো কিছু শুনিনি আর কোনো কিছুই দেখিনি। আমাকে আসল রূপটা কেউ জানে নাই, শুধু তুই জানা ফেলেছিস। আর এ কথাটা যদি ফাঁস হয় তো তোরে আমার প্রাণ থাকতে আমি কাউকে কিছু বলবো না। জমান আমার কাছে আসল নকল তুই সবার বল বাবু, তুই সবার। কি করে সম্ভব? মানে আসলে জায়গায় নকল হানারাম এসে আমাদের প্ল্যান বানচাল করে দিচ্ছে। আপনি কি আমার বিশ্বাস হচ্ছে না। আপনি কি করেন নাই মশাই? আমার নিজেরই বিশ্বাস হয় নাই। শালার চলন বলন বিলকুল হাঁদারামের মতো। আমি নিজের হাতে শালারে খুন না করলে না আমার নিজেরই বিশ্বাস হইও নাই আসল না নকল। তোমাদের উপর সন্দেহ হচ্ছে? মানে সত্যি সেদিন তুমি হানারামকে খতম করেছিলে তো? মা কালী পিপিরায় মশাই এই হাত দিয়া শালারে কুপায়া কুপায়া খুন করছে। আর আমি নিজেই বড়িটাকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছি স্যার। বাহ বাহ বাহ, চমৎকার! এই তাহলে তোমাদের আসল চরিত্র। নিজেদের স্বার্থের জন্য তোমরা মানুষ খুন করতে পিছপা না। কে মানুষ খুন করেছে? তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি। তোমরাই ঠাকুর জামাইকে খুন করেছো। তোমরা সবাই খুনি। ছি, তুমি কি মানুষ? নিজের বোনের সিঁদুর সিঁদুর যে মুছে ফেলতে পারে সে একটা জানোয়ারের অধম। কথা শোনো মন্দিরা, তোমাকে আমি ছাড়বো না। তোমার জন্য ঠাকুরঝির জীবন আজ নষ্ট হতে বসেছে। তোমার জন্য ঠাকুর পাঁচ বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তোমাদের সবার কুকীর্তি আমি পুলিশের কাছে ফাঁস করে। মন্দিরা, তোমার এত সাহস? তুমি কিনা আমার এই সর্বনাশ করতে পারো? তোমার পা দুটো আমি ভেঙে দেবো মন্দিরা। ওহার পাই একেবারে বন্ধ হয়ে সত্তরের শ্বাস আর সাক্ষীর রাস রাখতে নাই। আর একে বাঁচিয়ে রাখলেই আমাদের সবার বিপদ বাড়বে। তাই তো একমাত্র সাক্ষীকে সরিয়ে দেওয়া এই বুদ্ধিমানের কাজ।
হে আমি কি করলাম? নিজের স্ত্রীকে আমি নিজের হাতে খুন করলাম। শত্রু রেস শেষ। আসেন স্যার, আসেন 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 আসুন স্যার, আসুন আসেন স্যার, আসেন। হলো আমাদের বাড়ি। ও মা, তোমাদের এত বড় বাড়ি, এই বাড়ি ছেড়ে তুমি একদিন চলে গেছিলে। এই মুখে ছিল না থেকে শেষ করে দেওয়ার যন্ত্রণা, কিন্তু তোমাকে পেয়ে আমরা আবার নতুন করে বাঁচার বাসনা জেগেছে ঝুমরি। তাই তো আমরা আবার একই বৌদি বৌদি এই মাটিতে পড়ে আছে, কি হয়েছে বৌদি? বৌদি বৌদি তোমার বৌদি কথা বলছে না কেন? বৌদি তুমি কথা বলো, কথা বলো। বৌদি বৌদি তুমি কথা বলো। এ তুই কি করছিস স্বরূপ? দাদা দাদা বৌদি কথা বলছে না। কথা বলছি না মানে তুই কি করেছিস? মন্দিরা মন্দিরা ও মন্দিরা, কথা বলো মন্দিরা। ওকে মন্দিরা, তুই কি করলি স্বরূপ? তোর বৌদিকে তুই খুন করলি স্বরূপ? দাদা আমি বৌদিকে খুন করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই আমার মন্দিরাকে খুন করেছিস। না খুন খুন পুলিশ। আসেন স্যার, আসেন আসেন, এই দেখেন এরাই বৌদি মরে খুন করে। খুনিদের অ্যারেস্ট করুন স্যার, আমরা এদের নিজের চোখেই খুন করতে দেখেছি। একবার কথা বল দিদি, কথা বল। ও দিদি, দিদি একবার চোখ মেলে। আমি জানতাম আমার দিদির এমনই একদিন পরিণতি হবে। এই পরিণতির জন্য যে তোমরা দায়ী হবে তা আমি কল্পনাও করতে পারি না। মোহন, তুমি এদের মতন আমায় ভুল বুঝলে ভাই। আরে তুমি না একদিন আমার দিদিকে মা বলে ডেকেছিলে। মোহন, তাহলে কোন একটুসে তাকে খুন করলে? বিশ্বাস করুন না গো বাবু, আমরা আসার আগে অনেক খুন হয়ে গেছে। আমরা এসবে কিছুই জানি না। থাম! যা বলবার আদালতকেই বলবে। না নাও এবার আনার আরেস্ট। জানি না হয়তো এই মিথ্যে অপরাধে আমাদের ফাঁসি হয়ে যাবে, চিরতরে শেষ হয়ে যাবে আমাদের ঘর বাঁধা স্বপ্ন। স্বরূপ, ছি দাদা ছি, যতই মিথ্যা নাটক সাজিয়ে তোমরা আমাদের খুনি সাজাও না কেন, আসল সত্যটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আইনের বিচারে আমরা সাজা পেলেও তোমার বিবেকের বিচার থেকে তুমি কোনোদিন রেই পাবে না দাদা, কোনোদিন না। স্বরূপ, কোনোদিন না। পারছি না হাজার চেষ্টা করেও কিছুতেই আমার মেম সাহেবকে মন থেকে মুছে বলতে পারছি না। না না, আমি আর আমার এই বাদশার অন্ধকারময় জীবনে ফিরে যাব না। আমার অতীতকে ভুলে সারা জীবন এই নকল হাঁদারাম সেজে মেম সাহেবের আসল ভালোবাসায় নতুন করে ছোঁয়ায়। কি বউ, তুমি কখন এসে বসে? সেই কখন থেকে আমি তোমার জন্য। কে তুমি? কেন তুমি নকল সেজে এখানে এসেছিলে? আমাকে পাওয়ার লোভে, না এই ফ্যামিলি সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার লোভে? না মেম সাহেব, এক অদৃশ্য মহামানবের আদেশে আমি এখানে আসতে বাধ্য হয়েছি, এবং আমার আসার উদ্দেশ্য অনিবার্য কারণে এই মুহূর্তে আপনি আমাকে বলতে পারলাম না। আমার সঙ্গে প্রতারণা করবার অপরাধে তোমাকে আমি এই মুহূর্তে পুলিশে দিতে পারতাম, কিন্তু তা আমি করলাম না। কারণ নকল হলেও কয়েকদিনের জন্য হলেও তোমাকে আমি আমার স্বামী বলে ভেবে নিয়েছিলাম মেম সাহেব। তাই তোমাকে করুণা করে শুধুমাত্র ঘৃণা করে তাড়িয়ে দিলাম। আই সে গেট আউট। এই মুহূর্তে
আমার কাছ থেকে দূর হয়ে যাও। ঠিক আছে মেম সাহেব, আমি চলেই যাচ্ছি মেম সাহেব, কিন্তু যাওয়ার আগে এই ভাগ্যবান তার ভগবানকে শত কোটি প্রণাম জানিয়ে বলছে, হে ভগবান, তুমি আমাকে এই স্বামীর মতো, মেম সাহেবের স্বামীর মতো রূপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলে বলে এই মেম সাহেব কয়েকদিনের জন্য ভুল করে হলে হয়তো আমাকে তার স্বামী বলে ভেবে নিয়েছিল ভগবান। এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে ভগবান, এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে। এই কয়েকদিন আমি হয়তো আপনার অনেক ক্ষতি করে দিলাম মেম সাহেব, কিন্তু বিশ্বাস করো, আপনাকে দেখে আমার মনের সমস্ত কালো যেন আমার অন্ধকারময় ঘৃণিত পাপের মাঝে একটু একটু করে পুণ্যের সঞ্চার এসেছিল, আর সেই পুণ্যের মাঝে জন্ম নিয়েছিল এক রাজ পবিত্র ভালোবাসা। বাচ্চা পাপ পুণ্য আর ভালোবাসার গোলক হারায় হারিয়ে আবার আমি সেই আমার পাপের মনকে আবর্তে চাই। তবে যাওয়ার আগে একটা নির্মম সত্য কথা বলে যাই মেম সাহেব, আপনার ওই স্মৃতিশুধুকে এবার মুছে ফেলতে হবে, কারণ আপনার স্বামীকে ওই মানিক চাঁদ ফোন করেছে। এত যত্ন করে আমি আমার শীতের সিঁদুরটাকে আগলে রেখেছি, আর আমার সেই স্বামীরই না। তোমাকে নকল স্বামী আছে বৌমা? নকল স্বামী হয় আমার স্বামী কোথায়? মানিক চাঁদ। মানিক চাঁদ না মানে তোমাকে আসল স্বামীরে তো তুমি ফোন করেছো। কেমন মিথ্যা করছে? মিথ্যা নয়, আজ আমাদের সবটা পরিষ্কার হয়ে গেছে যে সেদিন রাতে তুমি আর তোমার স্ত্রী দুজনে মিলে আমার স্বামীকে খুন করেছো। আমি ছাড়বো না মানিক চাঁদ, তোমাদের আমি এখনই পুলিশে দেবো। আর একটা গাইলে তোর স্বামীর মতো তোর আমি তুমি আমি এই ফাঁসাতে দিয়া তোর স্বামীরে কুপরে কেন কেন তোমরা অকালে আমার স্মৃতির সিঁদুরটাকে এইভাবে মুছে দিলে কেন কেন কেন? কান্দ নাই দেবী সোনা, তোমারও স্মৃতির সিঁদুর মুছবার আগে আমি তোমাকে স্মৃতিতে আবার নতুন কইরা সিঁদুর পরাইয়া দেব। তোমারে বিয়া কইরা বহু দূর দেশে গিয়া আবার নতুন কইরা ঘর বাঁধুম। মুখ পড়া মিনছে তোমার পেটে পেটে সারা এত বুদ্ধি। কাম সাজছে এ শালি সব শুইনা ফেলাইছে, সারা পাশে ক্যাচাল না কইরা বসে। সারা তোমার জন্য আমি এত সব কাণ্ড করলাম, আর এখন কিনা আমাকে ছেড়ে ওই কচি মেয়েটাকে নিয়ে পালাবার ফন্দি করছো। মার কথা কার? বেঈমান, আমি বেঈমান? এই শালি যে নিজের দাদার সর্বনাশ করতে, নিজের ভাই বোনের খুনের ষড়যন্ত্র করতে পারে, তার চাইতে বড় বেঈমান এ দুনিয়ার আছে না? না দেরি করা ঠিক হবে না, এবার দেবী সোনা লই আমি এখান হইতে তুই শয়তান, আমাকে মারলি। এই কই মুখ্য মাইয়া মানুষ, আরে স্বামীর শুভ কামে কি বাধা দিতে আসে? এই জন্যই তো ভগবান তোরে এমন সাজা দিল। আর দেরি করে আমার পাশে আবার ক্যাচাল হইতে পারে।
লুকিয়েছে একটা জীবন্ত শয়তান। ও আমাদের হাঁদারামকে সেই রাতে খুন করেছে। আমি কি শুনছি বিমান? ওরা যদি আমার খোকাকে খুন করে থাকে, তাহলে ওটা কে? ওটা হাঁদারামের মতন দেখতে একটা অন্য লোক দাদা। তুমি কি চাই খোকা? ও বৌমা জানতে পেরে তাকে তাড়িয়ে দিয়েছে। দাদা হৃদয়, যদি পারিস তোরা বৌমাকে রক্ষা কর। আমি চললাম, বিদায় বিদায়। ঝুমরি কই কই কোথায় ঝুমরি? তুই তোর ওই বাচ্চাকে ক্ষমা করে তার জীবনে ফিরে আয় ঝুমরি। তোমার ঝুমরি তোমার জীবনে আর কোনোদিন ফিরে আসবে না বাদশা, কারণ সে আজ অন্যের বিবাহিত স্ত্রী। আমার ঝুমরি কখনো অন্যের স্ত্রী হতে পারে না। ঝুমরি আমার, শুধু আমার আমার আমার। কেঁদো না বাদশা, ভাগ্যের বিড়ম্বনায় তুমি যেমন তোমার ঝুমরিকে হারিয়েছো, তেমনি ঝুমরি হারিয়েছে তার সুখের দাম্পত্য জীবন। তাই তো মিথ্যে খুনের আসামি হয়ে ঝুমরি তার স্বামীর সঙ্গে জেল খাটছে। কি বললে পাগলা বাবা? ঝুমরি মিথ্যে খুনের আসামি হয়ে জেল খাটছে? তার চেয়ে ভয়ঙ্কর খবর আছে বাদশা, তোমার মেম সাহেবের জীবন আজ বড় বিপন্ন। আমার মেম সাহেব আরেক জন তাকে তুলে নিয়ে গেছে, হয়তো সে তার বিরাট ক্ষতি করে দেবে। না, ষোলোর বাচ্চা মানিক চান, তুই অনেক পাপ করেছিস। সব যেন তোকে আমি কিছুই বলিনি, কিন্তু আমার মেম সাহেবের গায়ে হাত দিয়ে তুই যে অন্যায় করেছিস, তাকে তোর শাস্তি দিতেই তোর হাত ওই কুচি কুচি করে দেওয়া মানিক। জেগে উঠেছে আমার সৈনিক। এবার আমার ফুটপাত জুড়ে শুরু হবে কুরুক্ষেত্রের সংগ্রাম। একদিকে সব্যসাচী, অন্যদিকে পাপিষ্ঠ কৌরব। এই পাপ পুণ্যের সংগ্রামে পাপের হবে পরাজয়, পুণ্যের হবে বিজয়, পুণ্যের হবে বিজয়। চোরের বাচ্চা অরূপ রায়, এখনো বলো এই উইলে সই করবে কি না? না, আমার প্রাণ থাকতে ওই উইলে আমি সই করবো না। অরূপ রায়, আরে থামো থামো, এত কষ্ট করণের কোনো দরকার নাই। ওই শালা এইবার আপনা হইতে বলে সই করে দিবে। এই দেখ দেবী, কাঞ্চন কেমন জোর করে আমার সম্পত্তি কেড়ে নিতে চাইছে। না দাদা শোনো, তুমি ওই উইলে সই করবে না। তাতে ওরা যদি ফোন করে তো করো। তাহলে খুনটাই করিয়া। তোমরা ওকে ছেড়ে দাও। না দাদা শোনো না, তুমি ওই উইলে সই করবে না দাদা শোনো, তুমি ওই উইলে সই করবে না। দাও দলিলটা দাও, ওতে আমি সই করে দেবো। এই তো বুদ্ধিমানের মতো কথা। তাই যদি আগে মেনে নিতে, তাহলে কি আর এত কষ্ট সহ্য করতে হতো? অরূপ রায়, এখানটায় সই করে দিও। না দাদা শোনো, না দাদা শোনো, সই করবে না। সাব্বাস। সই করবে না দাদা শোনো। সবই সবই আমার জন্য রে বোন। এদেরই ষড়যন্ত্রে পড়ে আমি আমার দেবী প্রতিমার মতো স্ত্রীকে খুন করেছি। দাদা শোনো, তুমি কি করেছো দাদা শোনো, তুমি কি করেছো? আর আর সেই খুনের বোঝা স্বরূপের মাথায় চাপিয়ে তাকে আমি মিথ্যে আসামি সাজিয়ে জেলে পাঠিয়েছি। আরে চুপ, এমন প্যান্ট বানানি বাদ দিয়া আই শোনা সকলে মিলা একটা জম্পেশ কইরা মেহফিল বানায়। নাচো নাচো দেবী শোনা, নাচো। আমি নাচবো না, নাচবো না, নাচবো না। না, দেবী শোনা, দেবী আমাকে মেরে ফেললেও তুই নাচবি না। কাঞ্চন না নাচোকে চাবুক চালাও। গো ঈশ্বর, এখনো আমি কি করব? তুমি আমার পথ বলে দাও ঠাকুর, তুমি আমার পথ বলে দাও। নাচো নাচো নাচো
আমার দিলির বিলি, আমার দিলির বিলি লিখে দেব যার নাম রে প্যারি লাল রে, সে আমার প্যারি লাল রে। আমার দিলির বিলি লিখে দেব যার নাম রে, সে আমার প্যারি মানিক চাঁদ, এ তুমি আমায় কি খাওয়ালে মানিক? বেঈমান, নেবো হারাম, আমাকে তুমি বাঁচতে দিলে রে। তোরা না শেষ করলে তুই শালা এই রায় বসার সম্পত্তি আর এই দেবীর জৈবনে ভাগ বসাই দে। কিন্তু না, এই সবের ভাগ আমি কাউকে দেবী রানী, তোমার লইয়া আমি এদের ছাড়া বহু দূরে পালাই যাব। আচ্ছা শয়তান মানিক চাঁদ, তুই অনেক পাপ করেছিস, সব জেনেও তোকে আমি কিছুই বলিনি, কিন্তু আমার মেম সাহেবের গায়ে হাত দিয়ে তুই যে অন্যায় করেছিস, তোর নোংরা হাত দুটো আমি ছেড়ে নেবো মানিক চাঁদ। ঝগড়া আমাকে শিকারে যে ভাগ বসাইতে আসবে তাকে একেবারে মায়ের ভোগে বাড়াইয়া দেব। শয়তানটাকে আমি একেবারে শেষ করে দিয়েছি স্যার। ও গড, এ তুমি কি করেছো বাদশা? যাকে ধরবার জন্য আমি এতদিন ফুটপাতের ফাটা কেষ্টর ছদ্মবেশে ঘুরে বেড়েছি, যাকে ফলো করার জন্য তোমাকে আমি নকল হাদারাম সাজিয়ে পূর্ণবদ চৌধুরীর বাড়িতে পাঠিয়েছিলাম, তাকে খুন করে তুমি আমার সমস্ত পরিশ্রম ব্যর্থ করেছে। স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কোথায় কোথায় সেই শয়তান মানিক চাঁদ? তাকে আমি কোথায় সেই প্রতারক? দেখি মানিক চাঁদ তার উপযুক্ত সাজা পেয়েছে। এবার এবার আমায় আপনারা ক্ষমা করুন কাকা বাবু। আমাকে আমাকে এখান থেকে শীঘ্রই নিয়ে চলুন স্যার। দাঁড়ান স্যার, আমার ছেলেকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার ছেলে? হ্যাঁ, একদিন হলেও ও তো আমাকে বাবা বলে ডেকেছে। বাবা, আমি সব শুনেছি মা। আমি জীবনে অনেক কিছু হারিয়েছি, আর আর আমি হারাতে চাই না। তাই তো এই নকল সোনাকে আসল সোনা ভেবে সব কিছু ফিরে পেতে চাই মা। বাবা, অসম্ভব! এই খুনি মহাপাপী কোনোদিন এই পুণ্যের মাঝে আশ্রয় পেতে পারে না। পারে বাদশা পারে। পুণ্যের নির্মল ধারায় সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আইনের চোখে তুমি অপরাধী, তাই আইনের সম্মানার্থে নিয়ে গেলেও তোমার শাস্তির ভাগ লাঘব করবার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। জেল থেকে বেরিয়ে এসে তুমি আবার নতুন করে জীবন শুরু করবে, নতুন করে জীবন। আমি আমি তোমার জন্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে থাকবো। তাই হোক মা, তাই হোক। পাপের পঙ্কিল আবর্ত থেকে একটা ক্ষত বিক্ষত জীবনকে তুলে এনে
আমি পুণ্যের মাঝে প্রতিষ্ঠা করলাম। আজ এই বিষাদ লগ্নে আমি করব আমার দেবী মায়ের বোধ। ভাঙ্গা ঘোড়ার বিষাদ লগ্নে ভালোবাসার মধুর মিলন, নকল স্বামী আসল সিঁদুরে বিসর্জনে